হ্যাঁ বলুন, আমি অগস্ত্য সহকারী অভিমন্যু বলছি। নকুল গত রাতে নিজের ঘরে সুইসাইড করেছে। হোয়াট? কি বলছেন কি আপনি? একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। যে বাড়ির মালিক একজন গণ্যমান্য ব্যক্তি এবং প্রায় 1 মাসের কাছাকাছি নিখোঁজ, যেখানে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে বাড়ির পরিবেশ এত শান্ত চুপচাপ কিভাবে হতে পারে? স্যার, ইদানিং বৌদিমণির চালচলন সুবিধার লাগছে না। যবে থেকে ওই আত্মীয় ভদ্রলোক আসা যাওয়া শুরু করেছে, তবে থেকেই বৌদিমণির আচার আচরণ কেমন যেন পাল্টে গেছে। আসার দিন সকাল থেকে আলমারি খুলে আয়নার সামনে বসে থাকে, সাজগোজ করে। আমার মনে হয় ওই লোকটা কোনো আত্মীয় নয় স্যার, ওর সাথে বৌদিমণির অন্যরকম সম্পর্ক আছে। লোকটাকে আমার একটুও ভালো লাগে না। সব শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। তারপর সে বলে কি, প্রেমের বাগচি, সাবধান, কলকাতা এলে হবে তুমি খান খান। আমাদের কিন্তু এখনো আরো একজনের সাথে কথা বলা বাকি আছে। অভিমন্যু আগেই জিপে ড্রাইভারের সিটে উঠে পড়েছিল। অগস্ত্য আমাকে উঠে পড়তে বলে নোটবুকটা খুলেছে, অমনি কান ফাটানো শব্দ করে উল্টো দিকের ঝোপ থেকে একটা গুলি ছুটে এসে অগস্ত্যর কান ঘেঁষে বেরিয়ে গেল। ভৌতিক বাঙালিতে আজ আপনারা শুনবেন মৈত্রেয়ী চ্যাটার্জির লেখা বিধায়ক নিখোঁজ রহস্য। হ্যালো হ্যালো, আপনি কি গোয়েন্দা অগস্ত্য সেন বলছেন? হ্যালো। আমি একটা 4 মিনিট ধরিয়ে বারান্দায় বসে আছি। অগস্ত্য গালে শেভিং ক্রিম ঘষতে ঘষতে অভিমন্যুর সাথে গতকাল ঘটে যাওয়া একটা ক্রাইম নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল। তখনই ফোনটা এলো। লাউডস্পিকার অন করে ফোনটা রিসিভ করলো অভিমন্যু। ওপাশ থেকে একটা চেনা ভারী কণ্ঠ ভেসে এলো। আমি কান খাড়া করে রইলাম। হ্যাঁ বলুন, আমি অগস্ত্য সহকারী অভিমন্যু বলছি। আচ্ছা আচ্ছা, নমস্কার। আমি এমএলএ সূর্যশেখর লাহিড়ীর পার্সোনাল সেক্রেটারি ললিত কুমার বলছি। একটা খারাপ খবর আছে। কি খবর? নকুল গত রাতে নিজের ঘরে সুইসাইড করেছে। হোয়াট? কি বলছেন কি আপনি? হ্যাঁ, তবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা, এই আমরা খানিকক্ষণের মধ্যে স্পটে যাচ্ছি। আপনারা কোনো কিছু টাচ করবেন না কিন্তু। থানায় জানিয়েছেন? না, আপনারা আসুন, কথা আছে। ওকে। আমি আশ্চর্য হয়ে দেখলাম ফোনের কথোপকথন শেষ হবার আগেই অগস্ত্য পোশাক পাল্টে চুল আঁচড়ে বেরোবার প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমিও রেডি হয়ে নিলাম। অভিমন্যু ফোন রেখে অগস্ত্যর দিকে তাকাতেই সে বলল, আমি ঠিক এটাই আন্দাজ করেছিলাম রে অভি। তবে ঘটনাটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে সেটাই বুঝতে পারিনি। নকুল আমাদের তুরুপের শেষ দাস ছিল, ওকে তাই সরিয়ে দেওয়া হলো। আমাদের এখনই বেরোতে হবে স্যার। আমি অবাক হয়ে গেলাম অগস্ত্যর কথা শুনে। অভিমন্যু কিন্তু একটুও চমকালো না। সেও কি আগেই আজ করেছিল? অগস্ত্যকে বললাম, কিন্তু নকুল তো সুইসাইড করেছে অগস্ত্য। ললিত তো সে কথাই বলল। কোনো হত্যাকে আত্মহত্যা বলে চালানো কোনো কঠিন কাজ নয়, তা আপনিও জানেন স্যার। ধূর্ত অপরাধীদের কখনো ছলের অভাব হয় না। অকুস্থলের পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থানগুলোকে ওরা এমনভাবে সাজিয়ে রাখে যাতে সাধারণ মানুষের কাছে তা আত্মহত্যা বলেই মনে হয়। ফলে পুলিশ প্রশাসনও ধোঁকা খেয়ে যায়। এখানেও তেমনই হয়েছে। ললিতবাবু পুলিশি ঝামেলায় যেতে চাইছেন না, এ ব্যাপারে আমি নিশ্চিত। কথা বলতে বলতে আমাদের জিপটা 49/1 সাদার্ন অ্যাভিনিউর সামনে পৌঁছে গেল। বাড়িটার নাম মালঞ্চ বাড়ি। মালতীলতা, বোগেনভেলিয়া আর মালঞ্চ ফুলের ঘেরা টোপে থাকা লাল হলুদ 3তলা বাড়িটার দিকে তাকিয়ে বুঝলাম মালঞ্চ বাড়ি নামকরণটা সার্থক হয়েছে। ললিতবাবু পটিকোতে দাঁড়িয়েছিলেন। আমরা গাড়ি থেকে নামতেই উনি গেট খোলার নির্দেশ দিলেন। দারোয়ান আমাদের সেলাম ঠুকে বিশাল লোহার ফটকের তালা খুলে দিল।
তদন্তের স্বার্থে দিল্লি থেকে কলকাতা আসার পর 4 দিন কেটে গেছে। এর মধ্যে আজই প্রথম মালঞ্চ বাড়িতে এলাম। গত পরশু অগস্ত্য অভিমন্যুকে পাঠিয়েছিলাম আমার তরফ থেকে সরেজমিনে তদন্ত করতে। ওরা থাকায় আমায় বিশেষ মাথা ঘামাতে হয়নি। নকুলের সাথে ওরা সেদিনই কথা বলে গেছে। অথচ আজ এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। ব্যাপার অত্যন্ত গোলমেলে, কেসটা আরো জটিল হয়ে গেল। সিলিং ফ্যানে লটকানো নকুলের ঝুলন্ত দেহটার দিকে তাকিয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল মুহূর্তের জন্য। একটা 80 বছরের বৃদ্ধকে চোখের সামনে এভাবে ঝুলতে দেখে বুকটা ছ্যাঁত করে ওঠে বই কি। ছুটির মেজাজে বারান্দায় বসে চায়ের কাপ হাতে নিয়ে আজকের দিল্লি টাইমস পড়ছিলাম। ইতিমধ্যে ভাতৃবধূ সুনেত্রা বার দুয়েক আমার পছন্দের আদা চা দিয়ে গেছে। এখন 3য় রাউন্ড চলছে। নিউজ পেপার পড়া মানি শুধু খুন, ধর্ষণ আর রাজনৈতিক কচকচানি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, মাঝখান থেকে কিছু লোকের জান কয়লা হয়ে যায়। এসব একঘেয়ে পুরনো বস্তা পচা ঘটনা, খবর ইত্যাদি নিত্য নতুন মোড়কে মুড়ে প্রতিদিন ছাপা হয়। ডিসকাস্টিং লাগে মাঝে মাঝে। তাই আজকাল একটা ছোটদের পাতায় মনোনিবেশ করেছি। আমার এক সাংবাদিক বন্ধু আছে যে কলকাতার আনন্দবাজারের অফিসে চাকরি করে। ও হরদম যাতায়াত করে। ওর মাধ্যমে ওই পত্রিকাটি প্রতি রবিবার নির্দিষ্ট সময়ের আগেই আমার হাতে চলে আসে। রবিবাসীরও খুললেই সুন্দর সুন্দর গল্প, কবিতা, আঁকায় একদম ডুবে যায়। এতে মাথাও পরিষ্কার হয় আর নতুন করে অক্সিজেনও পাই। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একজন উচ্চপদস্থ অফিসার হিসেবে সারাটা সপ্তাহ আমাকে নানাভাবে ব্যস্ত থাকতে হয়। যে কোনো প্রান্তে প্রয়োজন মতো ছুটোছুটি করতে হয়। সপ্তাহান্তে ওই লিটল ব্যাগ কিংবা সংবাদপত্রের গল্পের পাতাগুলোই আমার জীবনশক্তি হিসেবে কাজ করে। যাই হোক, এই সপ্তাহে তেমন কোনো জটিলতা না থাকায় মনে মনে ভাবলাম 2-3 দিনের জন্য একটা ছোট্ট ট্রিপে গেলে মন্দ হয় না। কিন্তু কিছুক্ষণ পরেই টের পেলাম বিধি বাম। সবেমাত্র ভ্রমণ সঙ্গীর পাতা উল্টাতে শুরু করেছি কি অমনি ল্যান্ড ফোনটা বেজে উঠল ঝনঝন করে। আমার ডিভাইসটা সুইচ অফ, চার্জে রয়েছে। নির্ঘাত ওখানে না পেয়ে কেউ ল্যান্ড কল করেছে। ফোনটা রিসিভ করলাম, কিন্তু ওপারে সব চুপচাপ, কোনো উত্তর এলো না। ধুর, এর চেয়ে সন্ন্যাস নিয়ে হিমালয়ে সাধনা করতে যাওয়াও মনে হয় অনেক সহজ ছিল। এত হ্যাপা পোহাতে হতো না। বরফ গায়ে মেখে চুপচাপ ধ্যানে বসে থাকলেই স্বর্গলাভ হতো। এমন সময় আমার সমস্ত চিন্তা ভাবনায় ছেদ ঘটিয়ে ল্যান্ডলাইনটা বেজে উঠল আবার। আমার এবার ভীষণ রাগ হলো। ফোনটা তুলে ঝাঁঝি মেরে হ্যালো বললাম। সঙ্গে সঙ্গে খসখসে মোটা গলায় কেউ বলে উঠল, তিমির বাগচি, সাবধান, কলকাতা এলে হবে তুমি খান খান। বুঝলাম কেউ মুখে রুমাল বা তোয়ালে জাতীয় কিছু চাপা দিয়ে গলার স্বর বদলে হুমকি দিচ্ছে। কিন্তু কিসের হুমকি? কোনো খেসই পেলাম না, তার আগেই হুমকি দিচ্ছে। আজব তো। কিছু বলার আগেই ফোনের লাইনটা খট করে কেটে দিল। আমার টেলিফোনে কলার আইডি আছে। যে মোবাইল নাম্বার থেকে কলটা এসেছে খোঁজ খবর করে বুঝলাম সেটা কোনো উইদাউট ডকুমেন্ট সিম থেকেই করা হয়েছে। কখনো ডাজ নট এক্সিস্ট, কখনো সুইচড অফ, কখনো আউট অফ সার্ভিস। এদের ট্রেস পাওয়াই মুশকিল হয়। মুহূর্তের মধ্যে নতুন কোনো সিম ভরে নেয়। আমি বিষয়টাকে খুব একটা আমল দিলাম না। নাম্বারটা শুধু নোটবুকে লিখে রাখলাম। হঠাৎ মনে পড়ে গেল নিউজ পেপারের 3rd পেজে একটা ছোট্ট নিউজ এক ঝলকের জন্য চোখে পড়েছিল, কিন্তু পুরো নিউজটা পড়ে দেখা হয়নি। তাই খবরের কাগজটা হাতে নিয়ে 3য় পৃষ্ঠা খুললাম। একদম নিচের দিকে হেডিং এ লেখা, কলকাতার বাড়ি থেকে বিধায়ক উধাও। পুলিশ কোনো কুল কিনারা করতে পারেনি, এখনো ধন্দে রয়েছে। নির্দিষ্ট করে কোনো এলাকার নাম লেখা নেই। কোথাকার এমএলএ এমনকি সেই নামটাও উল্লেখ করা হয়নি। অর্থাৎ পারিবারিক সম্মান রক্ষার্থে কিংবা কারোর শাসানির ভয়ে ডিটেলস চেপে দেওয়া হয়েছে। আমার মস্তিষ্কে হঠাৎ বিদ্যুতের ঝিলিক খেলে গেল। খানিক আগেই যে হুমকির ফোনটা এসেছিল
সেখানে কলকাতার কথাই বলা হয়েছে। উড়ো ফোনটা কি তাহলে এই কেসেরই আগাম সতর্ক বার্তা? তার মানে সে জানে আমাকে কলকাতা যেতে হবে। আমার 33 বছরের চাকরির অভিজ্ঞতা সে কথাই বলছে। মোবাইলের চার্জ 100% হয়ে গেছিল। সেটা অন করতেই গাদাগুচ্ছের মেসেজ, নোটিফিকেশন ইত্যাদি হুড়মুড় করে ঢুকে পড়ল বাঁশির সুর বাজিয়ে। বই সম্পায়ন স্যারের কতগুলো মিসড কল দেখে চমৎকৃত হলাম। স্যারকে ইমিডিয়েটলি কল ব্যাক করা দরকার। সে কথা ভাবতে ভাবতে নিউজ পেপারটা ভাঁজ করে ড্রয়ারে ঢুকিয়ে সবেমাত্র নাম্বারটা ডায়াল করছি, এমন সময় মোবাইলটা আপনা থেকেই বেজে উঠল। স্ক্রিনে বই সম্পায়ন স্যারের নামটা দেখে রিসিভ করতেই ওপাশ থেকে তিড়িক্ষি মেজাজে গর্জে উঠলেন। কি ব্যাপার তিমির? ফোনটা সুইচ অফ করে নাকে সর্ষের তেল দিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আর এদিকে যে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে সে খবর জানা নেই নিশ্চয়ই। এখনই রেডি হয়ে আমার বাড়ি চলে এসো, বি কুইক। এক নিঃশ্বাসে কথাগুলো বলে স্যার ফোনটা কেটে দিলেন। সুনেত্রা আরেক রাউন্ড লেবু চা এনেছিল। কোনো মতে গলধকরণ করে মনে মনে আসন্ন ঝড়ের প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। স্যারেরই এক দোষ, হাজারবার বললেও ল্যান্ডলাইনে কিছুতেই ফোন করতে চান না। উনি মোবাইলেই স্বচ্ছন্দ বোধ করেন। এনিহাও স্যারের বাড়িতে গিয়ে দেখলাম উনি মুখে চুরুট নিয়ে বাগানে বেতের চেয়ারে বসে মালিকে কি সব নির্দেশ দিচ্ছেন। ভৃত্য মাখনলাল টেবিল থেকে কাপ প্লেট ইত্যাদি তুলে নিয়ে যাচ্ছিল। আমাকে বসতে বলে চুরুটে একটা টান দিয়ে হুকুম করে বললেন, মাখনলাল, তিমির বাবু কে লিয়ে চায় আর নাস্তা ले आओ, मेरे लिए भी। জি সাহাব বলে মাখনলাল চলে গেল। বই সম্পায়ন স্যার টেবিল থেকে আজকের দিল্লি টাইমসটা তুলে নিয়ে 3rd পেজের সেই নিউজটা দেখিয়ে বললেন, খবরটা পড়ে দেখেছো কি? মাত্র কয়েক লাইনের খবর হলেও ঘটনাটা বেশ রহস্যজনক। একটা জলজ্যান্ত লোক 20-25 দিন ধরে নিখোঁজ, বাড়ি থেকে উধাও হয়ে গেছে। থানায় মিসিং ডায়েরি করা হয়েছে নিরুদ্দেশ হবার 1 সপ্তাহ বাদে। তাও আবার ডায়েরিটা করেছে বিধায়কের বাড়ির এক অশীতিপর বৃদ্ধ ভৃত্য। কি অদ্ভুত কাণ্ড, তাই না? ব্যাপারটা মিস্টিরিয়াস তো বটেই, এবং রীতিমতো সাসপিশিয়াস। বাড়ির লোকগুলো এতটা কাণ্ডজ্ঞানহীন হতে পারে কিভাবে? কিছু একটা গোলমাল তো আছেই। বাঘা বাঘা সরকারি গোয়েন্দারাও হিমশিম খেয়ে যাচ্ছে। লোকটা একদম ভোজবাজির মতন উড়ে গেছে। অপহরণ হলেও এতদিনে একটা হুমকির ফোন চলে আসতো, হত্যা করা হলেও একটা অন্তত ক্লু পাওয়া যেত, কিংবা লাশোদ্ধার হতো। কিন্তু লোকটার কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না। উনি যথেষ্ট ইনফ্লুয়েন্স ছিলেন, তাই তাবর তাবর লোক এই কেসে ব্যর্থ হয়ে শেষে আমাদের শরণাপন্ন হয়েছে, বুঝলে তিমির? এতদিন খবরটা চাপা ছিল, এখন সেটা ফাঁস হয়ে গেছে। ফলে চারদিক থেকে আরো চাপ বাড়ছে। আমার পক্ষে টিম নিয়ে ওখানে যাওয়া একেবারেই সম্ভব নয়। ওসমানের কেসটা মনে আছে? ওই পাকিস্তানি। আগামী পরশু ওর খান্ডালার ডেরায় রেড করতে যাব। সারা রাত ধরপাকড় চলবে। তারপর নাথুলা হত্যা মামলা নিয়ে একটা ডিসিশনে আসতে হবে। অতএব আমাদের টিমের তরফ থেকে তুমিই কলকাতায় যাবে। সব ব্যবস্থা হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে তোমাকে এসকর্ট করে নিয়ে যাবে আমার ভাইপোর বন্ধু অগস্ত্য। সে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। ইতিমধ্যে কলকাতার বাইরে ও ভিতরে কয়েকটা কেসে হাত পাকিয়েছে। ভেরি শার্প অ্যান্ড ট্যালেন্টেড। কিন্তু ওই যে কথায় বলে গেও যোগী ভিক পায় না, অগস্ত্যর অবস্থা অনেকটা সেরকমই। খুব কম লোক ওকে গোয়েন্দা হিসেবে সম্মান দেয়। ওখানকার পুলিশরাও বেশ উদাসীন। ছেলেটা নিজে একরোখা, প্রচার চায় না। যাই হোক, ও তোমাকে এই নিখোঁজ রহস্যে সর্বতভাবে সাহায্য করবে। আমি স্যারের প্রতিটা কথা মন দিয়ে শুনলাম। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোটও করে নিয়েছি। তবে অগস্ত্য নামটা আমার কাছে ভারী চেনা চেনা লাগলো, কিন্তু কোথায় যে শুনেছি তা কিছুতেই মনে করতে পারলাম না এই মুহূর্তে। কেসটা সত্যি জটিল। অনেক পলিটিক্যাল মার্ডার দেখেছি, কিডন্যাপারদের শাসানিও শুনতে হয়েছে। একটু আগেও একটা উড়ো ফোন এসেছিল, অথচ কোনো কেস নেওয়া তো দূরের কথা, সেখানে আমাকে যেতে আগে ভাগেই বারণ করে দেওয়া হচ্ছে। তবে সেটাই আমার জেদকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কলকাতায় গিয়ে লোকটাকে খুঁজে বের করতে হবে। আমাকে যে দিল্লি থেকে পাঠানো হবে এই সংবাদটা একমাত্র বিধায়কের বাড়ির লোকজন অথবা পুলিশ প্রশাসনের মধ্যে কারোর জানার কথা। তাই যে হুমকি দিয়েছে সেই ব্যক্তিটিকে খুঁজে বের করে এগোলে সহজেই সমাধান হয়ে যাবে বলেই মনে হয়। তবে এই কেসটা যে আর 5টা রাজনৈতিক মামলার মতো নয়, এটুকু ভালোভাবেই টের পেয়েছি।
লাগেজ গুছিয়ে পরদিন সকালের ফ্লাইটে কলকাতা রওনা দিলাম। লাগেজ অল্প ছিল, তাই খুব বেশি সময় লাগলো না এয়ারপোর্টে। অগস্ত পূর্ব পরিকল্পনা মতো একটা নামবিহীন ওয়েলকাম টু কলকাতা লেখা লাল সাদা প্ল্যাকার্ড নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। আমি সেদিকে এগিয়ে যেতে সেফটির জন্য একটা কোড নাম্বার বিনিময় হলো আমাদের মধ্যে। অগস্ত আমাকে দেখে বলল, অগস্ট 1975। দিল্লি 59। আসুন স্যার, মোস্ট ওয়েলকাম। ছেলেটির দেহ সৌষ্ঠব, অতীব প্রশংসনীয় এবং ঈর্ষণীয়। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, পেটানো চেহারা, ত্বকের রং হালকা বাদামি, অতি বুদ্ধিদীপ্ত চোখের কোণে হালকা হাসির ছোঁয়া দেখতে পেলাম। তবে হাসিটা সৌজন্যের নয়, যেন কিছু শোনার অপেক্ষায় আছে। এয়ারপোর্টের বাইরে পার্কিং লটে আরেকটি ইয়াং ছেলে আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। ছেলেটির নাম অভিমন্যু। শুনলাম সে অগস্ত্যর সহকারী। অভিমন্যুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গাড়িতে ওঠার আগে অগস্ত্য হঠাৎ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, স্যার, আমাকে আপনি এখনো চিনতে পারেননি বোধহয়। আপনি আমায় মজা করে অগস্ট বলে ডাকতেন। তখন আপনি পুলিশ অফিসার ছিলেন। একটা অরফ্যানেজ হোমে ওয়ার্ডেনের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করতে এসেছিলেন। আমি আপনাকে কয়েকটা ক্লু দিয়েছিলাম এবং আমার কথা মিলেও গেছিল। আমি তখন ওই অনাথ আশ্রমের ক্লাস 5-এর ছাত্র ছিলাম। মনে পড়ছে স্যার? আপনি খুশি হয়ে আমাকে জেভিয়ার্সে ভর্তি করে দিয়েছিলেন। সময় সুযোগ পেলেই আপনি আমাকে পড়াতে যেতেন। যতদিন কলকাতায় ছিলেন সব রকম সাহায্যও করেছিলেন। আপনার ঋণ ভোলার নয়, সবই আপনার কৃপা। আজ আমার যতটুকু নাম হয়েছে, যতটা সাফল্য অর্জন করেছি, সবই আপনার আশীর্বাদেই হয়েছে স্যার। তারপর আপনি দিল্লি চলে গেলেন। আমি চমকে উঠলাম অগস্ত্যর কথা শুনে। এবার মনে পড়ে গেল কেন ওর নামটা চেনা চেনা লাগছিল। আমি ভারী খুশি হলাম। গাড়িতে উঠে অগস্ত্য বলল, স্যার, যদি কিছু মনে না করেন তাহলে হোটেলে না উঠে আমার বাড়িতে চলুন না। আমি আর অভি দুজনেই ব্যাচেলার, কিন্তু আপনার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। সেপারেট রুম আছে। অভি সব রকম কন্টিনেন্টাল ফুড বানাতে পারে। তাছাড়া ইন্ডিয়ান ডিশ তো আছেই। আপনি আমাদের বাড়িতে থাকলে ধন্য হয়ে যাব স্যার। আপনার কাছে অনেক কিছু শেখার আছে। প্লিজ চলুন না স্যার। হাত জোড় করে অনুনয়ের সুরে বলল অগস্ত্য। আমার এতে ভালোই হলো, বরং একটা পরিবারের মধ্যে থাকা যাবে। পুরনো ছাত্রের সাথে এক বাড়িতে থাকতে আমার ভালোই লাগবে। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। হোটেল বুকিং ক্যান্সেল করে অগস্ত্যর বাড়িতে চলে এলাম। ডিনারের পর আমরা 3 জনে বসে একটা প্ল্যান ছকে নিলাম। কেসটা নিয়ে কিভাবে এগোবো তা নিয়ে অগস্ত্যর সাথে আলাপ আলোচনা শুরু করলাম। অগস্ত্য বলল, স্যার, একটা ভেবে দেখার মতন পয়েন্ট আছে। লাশ কিংবা অপহরণের মুক্তিপণ কোনোটাই চাওয়া হয়নি। তাহলে ধরে নিতে হবে বিধায়ক সূর্যশেখর লাহিড়ী হয় কোনো বিশেষ কারণে আত্মগোপন করেছেন, স্বেচ্ছায় নির্বাসনে গেছেন, অথবা তিনি সত্যি সত্যি অপহৃত হয়েছেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আপনার হাতে কেসটা আসার আগেই আপনার কাছে আগাম হুমকি ফোন চলে এলো। তার মানে ডিপার্টমেন্টের কেউ এই ঘটনাটার সাথে বিশেষভাবে জড়িত আছে, যিনি জানতেন আপনাকেই ডাকা হবে। অর্থাৎ ওই সব জানতা ব্যক্তিটির সামনেই ওপর মহল থেকে বৈশম্পায়ন স্যারের সাথে সমস্ত কথা হয়েছে এবং স্যার সেক্ষেত্রে আপনাকে রেফার করেছেন। ওনার হয়ে যে আপনিই যাবেন সে কথা উনি আগে ভাগেই জানিয়ে দিয়েছেন। অথবা অপরাধী খুব ধূর্ত, সে আপনাকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য হুমকির ফোনটা করেছে, যাতে আসল অপরাধীর রূপটা চাপা পড়ে যায়। আমি এত গভীরে গিয়ে তলিয়ে দেখিনি, তাই অগস্ত্যর বুদ্ধির তারিফ না করে পারলাম না। ছেলেটা সত্যি জিনিয়াস। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বারান্দায় বসে চারমিনারের শুকটান দিতে দিতে মালঞ্চ বাড়ির কেসটা নিয়ে ভাবছি। অগস্ত্য শেভিং কিট নিয়ে আয়নার সামনে বসে মুখে ক্রিম ঘষছে। এমন সময় ওদের ল্যান্ড ফোনটা বেজে উঠল। লাউডস্পিকার অন ছিল। অভিমন্যু হ্যালো বলতেই ওপার থেকে নিখোঁজ সূর্যশেখর লাহিড়ীর পিএ ললিত বাবুর গলা শুনতে পেলাম। হোয়াট? আমি তরাক করে লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই মালঞ্চ বাড়ির সামনে হাজির হলাম। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম।
যে বাড়ির মালিক একজন গণ্যমান্য ব্যক্তি এবং প্রায় 1 মাসের কাছাকাছি নিখোঁজ, যেখানে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে বাড়ির পরিবেশ এত শান্ত চুপচাপ কিভাবে হতে পারে? নাকি নকুল চাকর বাকরদের আওতায় পড়ে বলে তার জীবনের কোনো মূল্যই নেই, তাই কোনো দুঃখের ছাপও নেই? সবকিছু অত্যন্ত স্বাভাবিক লয়ে চলছে। তবে ললিত বাবুর চোখের কোণ চিকচিক করে উঠতে দেখলাম। ললিত বাবুর একান্ত অনুরোধে আমার সোর্স খাটিয়ে যা ব্যবস্থা করার করে দিলাম। লোক এসে নকুলের বডি নামিয়ে নিয়ে গেল। বডি নিয়ে যাওয়ার আগে আমি পরীক্ষা করে দেখলাম গলায় দড়ির দাগ কেটে বসেছে। লাশটা সারা রাত ঝুলেছিল। প্রায় 7-8 ঘন্টা আগে মৃত্যুটা ঘটেছে। রিগার মর্টিস হয়ে গেছে অনেক আগেই। নকুল সুস্থ সবল ছিল, তবে বয়সটির কারণে পেশির ভর কম থাকায় রিগার মর্টিসের দ্রুত সূত্রপাত ঘটেছে। আমি বডিটা খুঁটিয়ে দেখে বললাম, এটা আত্মহত্যার ঘটনা। অগস্ত্য কোনো উত্তর দিল না। ভ্রু কুঁচকে এক দৃষ্টে তাকিয়ে রইল নকুলের বডিটার দিকে। অগস্ত্যর হাতেও গ্লাভস ছিল। আমাদের চমকে দিয়ে ও হঠাৎ নকুলের ঘাড়ের কাছে ঝুঁকে পড়ে কিছু একটা মন দিয়ে দেখতে লাগলো। আমি আর অভিমন্যু কিছুই না বুঝে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছিলাম। অগস্ত্য বলল, ডেড বডির ঘাড়ের দিকটা ভালোভাবে লক্ষ্য করুন স্যার। ওখানে দড়ির দাগ ছাড়াও আরো একটা নীল কালশিটের দাগ আছে। অগস্ত্যর পর্যবেক্ষণ ক্ষমতা দেখে আমি অবাক হয়ে গেলাম। সত্যি একটা চিড়ে যাওয়ার মতন আড়াআড়ি দাগ আছে নকুলের ঘাড়ে। অগস্ত্য বলল, আমি নিশ্চিত নকুলকে হত্যা করা হয়েছে মোক্ষম জায়গায় রদ্দা মেরে। হাতের চেটোর পাশের অংশকে কাটারি হিসেবে ব্যবহার করে ঘাড়ে মোক্ষম জায়গায় আঘাত করা হয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। তারপর ওর গলায় দড়ির ফাঁস দিয়ে সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি সাংঘাতিক! এই পয়েন্টটা একবারও আমার মাথায় আসেনি। অবশ্য সে বুদ্ধি থাকলে আমি কবেই গোয়েন্দা অভিমন্যু হয়ে যেতাম। কিন্তু পরের স্টেপটা কি অগস্ত্য? এই যে কেঁচো খুঁড়তে কেউটা বেরিয়ে গেল। এখন আমাদের আপাতত অটোপসি রিপোর্টের জন্য ওয়েট করতে হবে। খুনি কোনো চিহ্ন রেখে যায়নি, তবে এখানে যখন এসেই পড়েছি জেরা বহাল থাকবে বই কি। সকলকে নিচের হল ঘরে আসতে বলে দে, আমার কিছু প্রশ্ন আছে। ললিতবাবু চুপচাপ দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিলেন। নকুলকে হত্যা করা হয়েছে শুনে উনি বেশ মুষড়ে পড়েছেন। অগস্ত্য বলল, মিস্টার সূর্যশেখর লাহিড়ীর একটা ছবি লাগবে ললিতবাবু, আর ওনার স্ত্রীর সাথে একবার একান্তে কথা বলতে চাই। আগের দিন সেই সুযোগ হয়ে ওঠেনি। এই ব্যবস্থাটা কিন্তু আপনাকেই করে দিতে হবে। আমি যতই অগস্ত্যকে দেখছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম। শেষে আমি এই তদন্তের পুরো দায়িত্বটাই অগস্ত্যকে সঁপে দিলাম। যা কিছু ক্রেডিট সব ওরই প্রাপ্য। আমি আর কতটুকুই বা করলাম। ওকে দায়িত্ব দিয়ে বললাম, আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব। তোমাকে প্রোটেক্ট করার সব দায়িত্ব আমার। তুমি তোমার মতো করে তদন্ত চালিয়ে যাও। অগস্ত্য প্রথমে রাজি হয়নি। বলল, স্যার, আপনাকে আমরা জাস্ট অ্যাসিস্ট করতে এসেছি, তদন্তের ভার কিন্তু আপনার। অনেক বোঝাবার পর অবশেষে অগস্ত্য রাজি হলো। আমি চেয়েছিলাম এই কেসটার মাধ্যমেই অগস্ত্যর জীবনের মোড় ঘুরিয়ে দিতে। নকুলের বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো। ইতিমধ্যে সকলেই নিচের হলে জমায়েত হয়েছিল। মালঞ্চ বাড়ির সদস্য সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র। ঠিকেঝি কাজ করে সকালেই চলে যায়। একজন মালি আছে, সেও সারাদিন বাগানের পরিচর্যা করে তারপর বিকেলের দিকে বাড়ি ফিরে যায়। বর্তমানে বাড়ির সদস্য বলতে রান্নার লোক তাপসী, ললিতবাবু আর সূর্যশেখরের স্ত্রী রুমা দেবী। সূর্যশেখর নিঃসন্তান। ললিতবাবু ওনাদের দাদা বৌদি বলে সম্বোধন করেন। তবে বয়সের তারতম্য থাকলেও সূর্যশেখর সন্তান তুল্য স্নেহ করতেন ললিতবাবুকে। সূর্যশেখরের বাবা ওর শৈশবেই গত হন। তারপর থেকে নকুল সূর্যশেখরের মাথার ওপর বট গাছের ছায়া হয়ে দাঁড়িয়েছিল। সূর্যশেখর নকুলকে কাকা বলে সম্বোধন করতেন। ভৃত্য থেকে এ বাড়ির একজন অভিভাবক হয়ে উঠেছিল নকুল। পোস্টমর্টম হয়ে বডি যাতে ফিউনারালের জন্য তাড়াতাড়ি ডিসপ্যাচ হয়ে যায় সেই দায়িত্ব আমি নিয়েছিলাম। কিন্তু প্রশ্ন ছিল, নকুলকে কে বা কারা হত্যা করেছে এবং কেন? অভিমন্যু বলল, নকুল নিশ্চয়ই সূর্যশেখর বাবুর নিখোঁজ হবার ব্যাপারে কিছু জেনে ফেলেছিল, অথবা কোনো ঘটনা ঘটতে দেখে ফেলেছিল, তাই সুযোগ বুঝে নকুলকে মেরে দিয়েছে।
তবে লোকটার এলেম আছে, বুঝলে? গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ দুদে অফিসারের উপস্থিতিকে অগ্রাহ্য করে সে বেপরোয়াভাবে এই যে কাজটা করেছে। স্যার, আমার মনে হচ্ছে ওই লোকটি ওই হত্যাকাণ্ড ঘটাবে বলেই আপনাকে ফোনে হুমকি দিয়েছিল। অগস্ত্য অভিমন্যুর পিঠ চাপড়ে বলল, ব্র্যাভো ব্রাদার, এই না হলে তুই আমার সহকারী। আমিও অভিমন্যুর বুদ্ধির তারিফ করলাম। ইতিমধ্যে রুমা দেবী ড্রয়িং রুমে প্রবেশ করলেন। বয়স 50-এর কাছাকাছি, অপূর্ব মুখশ্রী, দুধে আলতা গায়ের রং, নির্মেদ ছিপছিপে গরম, রীতিমতন ডাক সাইটে সুন্দরী। তবে তাকে দেখে আমি আঁতকে উঠলাম। মহিলা পুঙ্গু। ললিতবাবু তাকে হুইল চেয়ারে করে ঘরে নিয়ে এসেছেন। আমি ব্যথিত হয়েছি দেখে রুমাদেবী বললেন, সবে ভাগ্যের পরিহাস তিমির বাবু, নইলে এমন পক্ষাঘাত হবে কেন? দিব্যি তো সুস্থ সবল ছিলাম। আমার স্বামী বাইরে থেকে ডাক্তার এনে অনেক চিকিৎসা করেছিলেন, কিন্তু কোনো লাভই হলো না। মাত্র 1 বছরের মধ্যে সম্পূর্ণ অকেজো হয়ে গেলাম। আমি খুবই আহত হলাম ওনার দুঃখের কাহিনী শুনে। তবে নকুলের মৃত্যুর ব্যাপারে কোনো আলোকপাত উনি করতে পারলেন না। ওনাকে দেখে খুব একটা দুঃখ পেয়েছেন বলেও মনে হলো না। নকুলের প্রসঙ্গ তুলতেই বেশ গাম্ভীর্য নিয়ে আমার সাথে কথা বললেন। সবচেয়ে আশ্চর্য লাগলো ওনার স্বামী যে নিরুদ্দেশ সে ব্যাপারে কোনো তাপ উত্তাপ নেই দেখে। রুমাদেবী চলে যেতেই ললিতবাবু চাপা স্বরে বললেন, স্বামী স্ত্রীর মধ্যে তেমন একটা বনিমনা নেই। তাছাড়া নকুলকেও তিনি খুব একটা পছন্দ করেন না। নকুল কাকা সবসময় শেখরদাকে আগলে আগলে রাখত। বৃত্ত হয়েও মুনিপকে কথায় কথায় পরামর্শ দেবে, অভিভাবকত্ব ফলাবে। এমনকি সূর্যশেখরের নির্দেশে তার পার্সোনাল লকার বা সিন্ধুকেও হাত দেবার অধিকার ছিল তার। রুমা বৌদিকেও চোখে চোখে রাখত। এসব রুমা বৌদি হজম করতে পারেননি, ফলে দাদা বৌদির সম্পর্ক তলানিতে এসে ঠেকে। তাই নকুলের মৃত্যুতে রুমা বৌদি যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন। খুঁটিনাটি খবর নিয়ে আমরা নিচের হল ঘরে চলে এলাম। ওখানে রাধুনী, তাপসী, মালি দিবাকর আর ড্রাইভার রতনলাল উপস্থিত ছিল। ওরাও সকলে একই কথা বলল। কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, কেউই কিছু জানে না। আততায়ী কি তাহলে এই বাড়িতেই লুকিয়ে আছে, নাকি হত্যাকারী বহিরাগত? কিন্তু এই বাড়ির কোনো সদস্যা অথবা পরিচারিকা, মালি কিংবা ড্রাইভারের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। ফলে তার সাহায্যে সেই আততায়ী ইচ্ছে মতো এই বাড়িতে যাতায়াত করতে পারে। তবে রাধুনী তাপসী প্রথম নকুলের মৃতদেহটা আবিষ্কার করে। সে চা জল খাবার নিয়ে রোজকার মতো আজ সকালেও নকুলের ঘরে এসেছিল। নকুলের বরাবর দরজা খোলা রেখে শোয়ার অভ্যেস। তাপসী পর্দা সরিয়ে ঘরে ঢুকে দেখে এই কাণ্ড ঘটে গেছে। তখন সে চিৎকার করে বাড়ির সবাইকে ডেকে আনে। যে কোনো হত্যাকাণ্ড বা নিখোঁজ রহস্যের সাথে বাড়ির আশ্রিত বা ভৃত্যদের একটা যোগসূত্র থাকেই। কিন্তু এই কেসটা অন্যগুলো থেকে একটু আলাদা এবং অতিমাত্রায় রহস্যে আবৃত বলেই মনে হলো। আমরা গতকাল থেকে কে কোথায় ছিল, কে কি করেছিল প্রত্যেকের সাথে কথা বলে জেনে নিলাম। অভিমন্যু সমস্ত পয়েন্ট নোট করে নিল। আমি প্রথমেই প্রশ্ন করলাম তাপসীকে। ললিতবাবুর সাথে প্রশ্নোত্তরের পর্ব আগেই মিটে গেছে। উনি নিজের ঘরে চলে গেলেন। বাকিরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তাপসী, তুমি বরং গতকাল সকাল থেকে শুরু করো। তাপসী বেশ চটপটে বুদ্ধিমতী মেয়ে, মোটামুটি লেখাপড়াও জানে। সে বলল, বাবু, গতকাল আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। মালতী 7:30টায় কাজে আসে। গতকালকেও ওই একই সময় এসেছিল। রান্না করা ছাড়াও বৌদিদির নির্দেশে মালতীর ওপর নজর রাখার কাজও করতে হয়। ড্রাইভার রতনলাল রোজকার বাজার করে দেয়। বাজার আনার পর সবজি, মাছ, মাংস ইত্যাদি ধুয়ে রান্নার জন্য কিছুটা রেখে বাকিটা ফ্রিজে তুলে দিতে হয়। গতকালও 8:45 নাগাদ মালতী কাজ করে চলে গেলে আমি তরকারির সবজি, মাছ কুটে ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম। রান্নায় গতকাল পঞ্চব্যঞ্জন ছিল। তেল কই, সর্ষে চিংড়ি, সোনামুগের ডাল, চিকেন রেজালা, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ক্ষীরের পায়েস। তাপসীর রান্নার ফিরিস্তে শুনে আমার জিভে জল এসে গেল। আইটেমগুলো একবার চোখের সামনে সাজিয়ে চেখে নিয়ে মনে মনে স্থির করলাম
এবার দিল্লিতে ফিরে গিয়ে সুনেত্রাকে বলে অমন একটা ভুরি ভোজের আয়োজন করতেই হবে। অভিমন্যু লেখা থামিয়ে চোখ সরু করে তাপসীকে জিজ্ঞেস করলো, তা হঠাৎ গতকাল এত রকমারি পদ রাধার কি কোনো বিশেষ উপলক্ষ ছিল? মানে গতকাল বুধবার ছিল, তাছাড়া প্রতি সপ্তাহে কিছু না কিছু স্পেশাল রান্নার আয়োজন থাকেই স্যার। তাপসী অতি সন্তর্পণে এদিক ওদিক দেখে নিয়ে যা বলল তা শুনে আমার চোখ ছানা ভরা হয়ে গেল। তাপসী বলল, প্রতি সপ্তাহে 3 দিন দুপুর বেলায় সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লে বৌদিদির বাপের বাড়ির কোনো এক আত্মীয় এখানে আসেন। উনি খাইয়ে মানুষ, ওনার জন্য 5 পদ রাঁধতে হয়। খাওয়া দাওয়া করে সারাদিন বৌদিদির ঘরেই থাকেন। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। স্যার, ইদানিং বৌদিমণির চাল চলন সুবিধার লাগছে না। যবে থেকে ওই আত্মীয় ভদ্রলোক আসা যাওয়া শুরু করেছে তবে থেকেই বৌদিমণির আচার আচরণ কেমন যেন পাল্টে গেছে। আসার দিন সকাল থেকে আলমারি খুলে আয়নার সামনে বসে থাকে, সাজগোজ করে। আমার মনে হয় ওই লোকটা কোনো আত্মীয় নয় স্যার, ওর সাথে বৌদিমণির অন্যরকম সম্পর্ক আছে। লোকটাকে আমার একটুও ভালো লাগে না। সব শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। তাপসী বলে কি? নিজের বুকের থুকপোকানির শব্দ শুনতে পেলাম। কিন্তু তাপসী, তোমার বৌদিমণি তো হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। আয়নার সামনে হুইল চেয়ার ঠেলে বসে প্রসাধন করা সম্ভব হলেও উঠে দাঁড়িয়ে নিজের থেকে পোশাক পরিবর্তন করা তো তার পক্ষে সম্ভব নয়। তাহলে কারো সাহায্য ছাড়া বাড়ির পোশাক ছেড়ে শাড়ি পরেন কি করে? তুমি নিশ্চয়ই সাহায্য করো প্রয়োজন মতো। তাপসী মাথা নিচু করে থাকে। ইতিমধ্যে রুমা দেবী একতলা রেলিং এর কাছে হুইল চেয়ার নিয়ে এসে চিৎকার করে বললেন, ললিত, তাপসীকে দেখছি না কেন? ও কোথায়? ডাকো ওকে। তিমির বাবু কি চলে গেছেন? যদি এখনো না গিয়ে থাকেন তাহলে ওনাকে চলে যেতে বলো। এখন আমার খাবার সময় হয়ে গেছে। ললিত হলঘরে এসে কাচুমাচু মুখে আমাদের দিকে তাকালো। তাপসীর সাথে আর কথা বলা গেল না। আমি অগস্ত্যকে ইশারা করলাম, ও চুপ করে গেল। ললিত তাপসীকে বলল, এখনই চলে যা তপু, এখনো এখানে দাঁড়িয়ে আছিস, টের পেলে তোর দুর্ভাগ্যের সীমা থাকবে না। তাপসী দ্রুত সেখান থেকে চলে গেল। ললিত হাত জোর করে বললেন, বৌদির কথায় কিছু মনে করবেন না আপনারা। বনিবনা না থাকলেও শেখরদা নিখোঁজ হবার পর থেকেই উনি একটু বদমেজাজি রূঢ় প্রকৃতির হয়ে গেছেন। তবে আপনারা চাইলে বাকিদের জেরা করতে পারেন। কিন্তু বাকিদের সাথে কথা বলেও সেরকম কোনো তথ্যসূত্র পাওয়া গেল না। তারা যে যা দৈনন্দিন রুটিন বলে গেল। তাতে কাউকে সন্দেহ করার মতো কিছু পেলাম না আমরা। হঠাৎ অগস্ত্য বলে উঠল, সকলের সাথেই কথা হয়ে গেল, শুধু একজন ছাড়া। তবে তার আগে একবার সূর্যশেখর বাবুর ঘরটা দেখা দরকার। হিসেব মতন উনি তো নিজের ঘর থেকেই উদা হয়ে গেছিলেন। তা ঠিক, কিন্তু তুই আর কাকে প্রশ্ন করার কথা বলছিস বলতো? দারোয়ান বীর সিং এর কথা বলছে অগস্ত্য। ও আচ্ছা, তবে এটা ঠিক যে বীর সিং এবাড়ির প্রত্যেকটা লোককেই খুব ভালোভাবে চেনে, কারা কারা আসা যাওয়া করে তাও জানে। সুতরাং ওকে রুমা দেবীর সেই পেয়ারের আশিকটির কথা জিজ্ঞেস করলেই তো ওর ডিটেলস জানা যাবে। অভিমন্যুর মুখে আশিক কথাটা শুনে আমার ভেজায় হাসি পেল। তবু গাম্ভীর্য রেখেই বললাম, সত্যি আমি কি বুড়বক, মগজে এই বুদ্ধি নিয়ে চলেছি। হ্যাঁ, আরে বুড়ো হয়ে যাচ্ছি তো, বুদ্ধিগুলো ভোতা হয়ে যাচ্ছে। আসলে আমি অগস্ত্যর পরীক্ষা নিচ্ছিলাম। এখন ওর ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। মনে মনে চেয়েছিলাম এই কেসে ওর নামটাই নিউজের হেডলাইনে আসুক। তাই আমি নিজেকে এক প্রকার সাইডম্যান করে নিয়েছিলাম। তবে ওপরওয়ালার নির্দেশ কিছু কিছু ক্ষেত্রে অমান্য করা যায় না। সেই সিচুয়েশনগুলো আমাকেই হ্যান্ডেল করতে হয়েছে। কিছু গোপন মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে। সেক্ষেত্রে অগস্ত্যর উপস্থিতি কিংবা ভূমিকা রাখা সম্ভব ছিল না, এবং আমাকে ইনফরমেশনগুলো কনফিডেন্সিয়াল রাখতে হয়েছিল। তবে অগস্ত্যর তদন্তে কোনো ফাঁক ছিল না। আমরা সূর্যশেখর বাবুর ঘরে প্রবেশ করলাম। টেবিলের একপাশে কাগজপত্রের ফাইল ডাই করে রাখা, পেপার ওয়েট, পেন, পেন্সিল হোল্ডার,
জেমস ক্লিপ, আলপিনের বক্স, গাম, হোয়াইট শিট, স্ট্যাম্প প্যাড, মিউনিসিপ্যালিটির ছাপানো ফর্ম ইত্যাদি ছাড়াও একপাশে কর্ডলেস টেলিফোনের সেট, সবকিছুই বেশ সাজিয়ে গুছিয়ে রাখা। ঘরে দুটো বড় আলমারি রয়েছে, অফিস ঘরে যেমন থাকে আর কি। একদিকে জানলার পাশে একটা রড আয়রনের সিঙ্গেল খাটও রয়েছে। এ ঘরেই সূর্যশেখর বাবু ম্যাক্সিমাম সময় থাকতেন। তবে ঘরের কোথাও কোনো অস্বাভাবিকতা দেখতে পেলাম না। ললিত বাবুর কাছ থেকে আলমারির চাবি নিয়ে খুলে দেখলাম সমস্ত ডকুমেন্ট পর পর সাজিয়ে গুছিয়ে রাখা আছে, কোথাও কিছু ওলটপালট নেই। ঘরের বাইরে এক পাশ দিয়ে ছাদে যাওয়ার কয়েক ধাপ সিঁড়ি ওপরে উঠে গেছে, অর্থাৎ বিধায়ক বাবুকে বেরোতে হলে এক তলার মেন গেট দিয়েই বেরোতে হবে, অথচ কেউ তাকে বেরোতেও দেখেনি। স্ট্রেঞ্জ। অগস্ত্য বলল, এখানেই তো আসল রহস্য। ব্যাপারটা বেশ গোলমেলে ঠেকছে। এনিহাও আরো কিছুক্ষণ প্রশ্নোত্তরের পর্ব শেষ করে চলে এলাম দারোয়ান বীর সিং এর কাছে। অগস্ত্য জিজ্ঞেস করল, আচ্ছা বীর সিং, তোমাদের সাহেব যেদিন নিখোঁজ হলেন সেদিন এ বাড়িতে বাইরের কেউ কি এসেছিলেন, বা কারা কারা সূর্যশেখর বাবুর সাথে দেখা করতে এসেছিলেন? বীর সিং একটু ভেবে নিয়ে মাথা চুলকে বলল, उस दिन कोई नहीं आया बाबूजी से मिलने के लिए। मैं तो सुबह से यहीं गेट पर ही खड़ा रहा। ड्राइवर रतन सुबह 7:30 बजे बाजार गया और आधे घंटे के अंदर लौट आया था। माली नकुल चाचा के साथ बागान के अंदर काम कर रहा था। टापू दीदी किचन में थी और मालती बिटिया झाड़ू पोछा करके चली गई थी। उस दिन मैडम जी के कहने पर टापू दीदी दोपहर का खाना जल्दी लगा दी। ललित भैया अपना काम पूरा करके नीचे उतर आया। उसके हाथों पर कुछ जरूरी कागजात था। बाबूजी ने उसे बाहर भेजा। टापू दीदी मैडम जी को डाइनिंग हॉल में ले आई थी। फिर बाबूजी को बहुत जोर जोर से पुकारा, लेकिन बाबूजी आवाज नहीं दिए। ललित भैया ऊपर गया तो बाबूजी घर में नहीं था। बहुत तलाश किया, हम सब मिलकर किया, लेकिन बाबू साहब नहीं मिले। ও আই সি। আচ্ছা, উনি যেদিন নিখোঁজ হন সেদিন ললিত বাবু, রুমা ম্যাডাম, তাপসী আর নকুল ছাড়া বাড়িতে আর কেউ কি ছিল? কোনো রিলেটিভস? বীর সিং দুপাশে মাথা নেড়ে বলল, नहीं साहब, बाहर का कोई आदमी अंदर नहीं था। আচ্ছা বীর সিং, নকুলের আত্মহত্যার ব্যাপারে তুমি কি কিছু আন্দাজ করতে পেরেছো? গতকাল রাত থেকে নকুলের মধ্যে কি তুমি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলে? একবার ভালো করে ভেবে বলো তো। বীর সিং ছলছলে চোখে মাথা নেড়ে বলল, ना साहब, वैसा कुछ भी नहीं देखा मैंने। सब कुछ बिल्कुल ठीक ठाक था। नकुल दादा 10:30 बजे सोने चला गया। वो रोज मुझे बैल्कनी से गुड नाइट बोल के सोने जाता था। कल भी गया, पर उसके बाद क्या हुआ ये मुझे मालूम नहीं था। मुझे कोई आवाज भी सुनाई ना दी। उस वक्त मैं भी थोड़ा नींद में था। আচ্ছা বীর সিং, অনেক ধন্যবাদ তোমাকে। তবে নতুন কোনো কথা যদি হঠাৎ করে তোমার মনে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কল করে জানিও, কেমন? আমার নম্বরটা সেভ করে নাও। जी साहब, जरूर। বীর সিং অগস্ত্যর নাম্বারটা সেভ করে নিল। আমরা মালঞ্চ বাড়ি থেকে বেরিয়ে এলাম। অভিমন্যু আগেই জিপে ড্রাইভারের সিটে উঠে পড়েছিল। অগস্ত্য আমাকে উঠে পড়তে বলে নোটবুকটা খুলেছে, অমনি কান ফাটানো শব্দ করে উল্টো দিকের ঝোপ থেকে একটা গুলি ছুটে এসে অগস্ত্যর কান ঘেঁষে বেরিয়ে গেল। আমরা ছুটে গেলাম সেই ঝোপের দিকে, কিন্তু আততায়ী ততক্ষণে চম্পট দিয়েছে। একটা কালো গাড়ি এসে এত দ্রুত তাকে তুলে নিয়ে গেল যে ভালো করে কিছুই দেখতে পেলাম না। কিন্তু অগস্ত্যর নজর যে আমার মতন দূরে গোয়েন্দার দৃষ্টিশক্তিকেও হার মানিয়ে দেয় তার প্রমাণ আরো একবার পেলাম। আমরা যখন আততায়ীর পালানো নিয়ে আফসোস করছি, তার মধ্যেই অগস্ত্য ওই ঝোপঝাড়ের ভেতর থেকে একটা লম্বা ধারালো নোককে খুঁজে বের করে এনেছে। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি দেখে অগস্ত্য হাসি মুখে বলল, আততাই বেশ শৌখিন প্রকৃতির, কিন্তু নখের আকৃতিটা দেখুন স্যার। নখটা বাঁ হাতের কোড়ে আঙুলে, এবং সেটাকে না কেটে লম্বা করা হয়েছে। আমি ওর পিঠ চাপড়ে সাবাস বললাম।
সাইড ব্যাগ থেকে একটা ছোট্ট প্লাস্টিকের কৌটো বের করে নখ থেকে তার মধ্যে সযত্নে তুলে রেখে দিল। এরপর জিপে উঠে অগস্ত্যর ফ্ল্যাটে ফিরে এলাম। পেট পুড়ে ভুরি বোঝের পর ইয়া বড় মিঠে পান মুখে পুড়ে একটা 4 মিনিট ধরিয়ে প্রশ্ন করলাম, এবার আমাদের পরবর্তী পরিকল্পনাটা কি অবস্থা? আপাতত তাপসীর অসম্পূর্ণ বয়ানকে সম্পূর্ণ করা এবং এই নখের মালিকটাকে খুঁজে বের করা। লোকটিকে খুঁজে বের করতে পারলেই বিধায়কের সন্ধান পাওয়া যাবে এবং নকুলের হত্যাকারীও ধরা পড়বে। সব একই সূত্রে গাথা। সূর্যশেখরবাবু উধাও হয়ে যাবার পর বাড়ির সদস্যদের উদাসীনতা দেখে থানায় কিন্তু নকুলই গিয়েছিল। মিসিং ডায়েরি করার পর ও হয়তো এমন কিছু জেনে ফেলেছিল যাতে ওকে সরিয়ে দেওয়া হলো। তবে তাপসীর সাথে মালঞ্চ বাড়ির কোথাও বসে একটা কথা বলতে পারলে খুব ভালো হতো। মেয়েটা ও বাড়ির অনেক কিছু গোপন খবর জানে। আমার মনে হয় তাপসীকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না, বুঝলে? জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যা সামগ্রী কিছু দরকার ওই ড্রাইভার রতনই কিনে দেয় ওকে। একদম ঠিক বলেছিস অভি, কথাটা আমার মাথাতেও স্ট্রাইক করেছিল। তাপসী যেহেতু 24 ঘন্টা ও বাড়িতেই থাকে, বাড়ির ভিতরকার কথা যাতে ওর মাধ্যমে বাইরে চাউর না হতে পারে, তাই এই ব্যবস্থা। ললিতবাবুর চরিত্রটা বেশ সাসপিশিয়াস। কিন্তু সূর্যশেখর ললিতকে সন্তান তুল্য স্নেহ করতেন, অথচ তিনি নিখোঁজ জেনেও একবারের জন্য থানায় গেলেন না। উল্টে কেস যাতে আমরা গোপনে সলভ করি সেই ব্যবস্থাই করলেন। একজন ভৃত্য যে সৎসাহসটা দেখাতে পারল, ললিতবাবু কাছের লোক হয়ে সেটা করলেন না, ভাবতেই অবাক লাগছে। প্রথমে আমিও ললিতবাবুকেই সন্দেহ করেছিলাম, কিন্তু উনি এত কাঁচা কাজ করবেন না বা কাউকে দিয়ে করাবেনও না। উনি আসলে ভয় পেয়ে গেছিলেন, কারণ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবার সুবাদে উনি সবসময় সূর্যশেখর বাবুর সাথে ওনার ঘরেই থাকতেন। শুধু রাতের বেলায় নিজের ঘরে শুতে যেতেন। কখনো আবার সারা রাত জেগেও বিধায়কের সাথে ওনার ঘরে বসেই কাজ করতে হতো। তাই পুলিশের সন্দেহ সবার আগে ওনার ওপরই পড়বে। তাছাড়া বাড়ির সম্মানের কথা ভেবে রুমা দেবীর হুকুম তামিল করেছিলেন উনি। রুমা দেবীর সাথে কথা বলে এটুকু তো বুঝেছি, স্বামীর সাথে বনিবনা না থাকায় ওনার প্রতি রুমা দেবী উদাসীন ছিলেন। আগের দিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে নাকি বচসা হয়, তাই রুমা দেবী ভেবেছিলেন রাগ করে কোথাও চলে গেছেন। আগেও এমনটা হয়েছে। রাগ পড়লে ঠিক ফিরে আসবেন এটা উনি জানতেন। কিন্তু পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যায়। ললিতের পক্ষে একা সব কাজ সামলানো সম্ভব হচ্ছিল না। তাছাড়া সবচেয়ে সমস্যা হতো সূর্যশেখরের সাথে কেউ সাক্ষাৎ করতে চাইলে। বিশেষ করে নেতাদের ঠেকানো খুব মুশকিল হয়ে পড়ে। এদিকে পাবলিককেও উনি অসুস্থ, তাই দেখা করতে পারছেন না, কয়েকদিন পরে আসুন, এ কথা বলে বারবার কতদিনই বা ঠেকিয়ে রাখা যায়। এদিকে সূর্যশেখরের হদিশ মিলছে না দেখে নকুল মনে মনে অস্থির হয়ে পড়ে। একদিন আর থাকতে না পেরে থানায় ডায়েরি করে আসে। আমি অভিমন্যুর বুদ্ধির প্রশংসা করলাম। অগস্ত্য অভিকে সমর্থন করে বলল, অভি, আমাদের কিন্তু এখনো আরো একজনের সাথে কথা বলা বাকি আছে। অগস্ত্যর কথা শুনে আমরা দুজনেই অবাক হয়ে চেয়ে থাকলাম। অগস্ত্য বলল, রুমা দেবীর সেই আত্মীয়র সাথে, যিনি প্রতি সপ্তাহে এসে রাজকীয় খাদ্য গ্রহণ করেন, যিনি এলে রুমা দেবীর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এই তৃতীয় ব্যক্তিটি কে হতে পারে বলে তোর ধারণা? ওই তৃতীয় ব্যক্তি আর যেই হোক রুমা দেবীর আত্মীয় নন। আত্মীয়র সাথে দিন দুপুরে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কেউ পীড়িত দেখায় বলে আমার জানা নেই। সেই অতিথি যদি কোনো আত্মীয়া বা বান্ধবী হতো, সেক্ষেত্রে দরজা বন্ধ করে থাকার ব্যাপারটা অনেক বেশি গ্রহণযোগ্য এবং সন্দেহের ঊর্ধ্বে হতো। কারণ এ বাড়িতে ললিত বাবুর মতো একজন অনাত্মীয় বসবাস করেন। তার সামনে দরজা খোলা রাখা কিংবা পর্দা টেনে থাকাটাও শোভনীয় হতো না, দরজা বন্ধ থাকাই স্বাভাবিক হতো। কিন্তু একজন পুরুষকেই আসতে দেখেছে তাপসী। রুমা দেবী ওই অতিথির সাথে দরজা বন্ধ করে গোপন রাসলীলা চালায় বলেই আমার ধারণা। মানে হুইল চেয়ারে বসেই? শুয়ে কি বসে সে তো পরের কথা। লোকটি যে ওই মহিলার আত্মীয় নন, বরং আশিক, এ ব্যাপারে আমি নিশ্চিত। এদিকে নিজেদের মধ্যে আরো কিছুক্ষণ হালকা রসিকতা, টিপ্পনি ইত্যাদি কাটার পর ওদের খেয়াল হলো আমি মুখ টিপে হাসছি। দুজনেই বেশ লজ্জা পেয়ে গেল। অভি জিভ কেটে অগস্ত্যকে বলল, আরে তুই না একটা জাতা, এমন প্রশ্ন করলি যে উত্তরটা আমাকে সেরকমই দিতে হলো।
আমি পরিস্থিতি হালকা করার জন্য সকালের সেই আততায়ী প্রসঙ্গে চলে গেলাম। আচ্ছা, যে গুলি ছুড়েছিল সে কি কোনো আউটসাইডার, নাকি এই মালঞ্চ বাড়ির সদস্যদের মধ্যেই কেউ? তোমাদের কি মনে হয়? আউটসাইডার তো বটেই, তবে সে যেই হোক বিধায়কের বাড়িতে তার নিয়মিত যাতায়াত আছে, অথবা সে কোনো লোককে লাগিয়েছে। আমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু ওই একটা জায়গাতেই থমকে আছে, সেই আত্মীয় নামক অতিথির দিকে। তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে গেলে তার গতিবিধির ওপর কড়া নজর রাখতে হবে। কিন্তু সে কি কোনো নির্দিষ্ট দিনেই আসছে, নাকি তার বাইরে অন্যান্য দিনেও তার আগমন ঘটে, সেটাই দেখতে হবে। তারপর সাক্ষাতের ব্যবস্থা করা যাবে। আর এই কাজের দায়িত্ব আমি অভিকেই দেব। কিভাবে করবে সেটা ওকেই স্থির করতে হবে। শেষে আমাকেই বলির পাঠা করলি। আচ্ছা, তোর কি মনে হয় বলতো, রুমার ওই আশিকের সাথে সাক্ষাৎ করলে নতুন কোনো তথ্য জানা যাবে? মামলা তো শুধু একটা নয়, একটি হত্যাকাণ্ড এবং অপরটি নিখোঁজ রহস্য। কোনো না কোনো সূত্র তো মিলতেই পারে, তাই না? নকুলের হত্যাকে যদি বাদও দিয়ে দিই, তাহলে পড়ে থাকে বিধায়ক নিখোঁজ রহস্য। তাপসীর কথা অনুযায়ী ওই ভদ্রলোক প্রতি সপ্তাহেই নিয়ম করে আসেন এবং সূর্যশেখর বাবু নিখোঁজ হবার বহু আগে থেকেই আসেন। অতএব উনি কিছু আলোকপাত করতেই পারেন। কিন্তু ব্রো, এমনও তো হতে পারে যে রুমা দেবীর ওই আশিকি দুটো ঘটনা ঘটিয়েছে। বিধায়ককে অপহরণ করে সাক্ষ্য প্রমাণ লোপাটের জন্য নকুলকে হত্যা করেছে। আমার তো মনে হয় রুমা দেবীর ওই হুইল চেয়ারে বসে থাকাটা আসলেই একটা অভিনয়। বন্ধ দরজার আড়ালে উনি সম্পূর্ণ সুস্থই থাকেন। আমি ঠিক এই কথাটাই অগস্ত্যকে বলতে যাচ্ছিলাম। অভি তার আগেই আমার মুখের কথা কেড়ে নিয়ে পয়েন্টটা বলে দিল। রুমা দেবী এবং সূর্যশেখর বাবুর দাম্পত্য জীবন যে সুখের নয় তার যথেষ্ট প্রমাণ আমি পেয়েছি। সেখানে একজন তৃতীয় পুরুষের আবির্ভাব অনেক কিছুরই সাক্ষী দেয়। অতএব ওই তৃতীয় পুরুষকে ধরতে পারলেই সব রহস্যের সমাধান হয়ে যাবে। মন্দ বলিসনি, সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এবং সমস্ত গন্ডগোল এই ত্রিকোণ সম্পর্ক থেকেই উদ্ভূত হয়। বাই দ্য ওয়ে, কাল থেকেই লেগে পড়। ওদিকে শুয়ে বসে থেকে হাতে পায়ে বুদ্ধিতে জং ধরে যাচ্ছে। তাই ঠিক হলো অপারেশন তৃতীয় পুরুষে আমিও অভির সাথে থাকবো। ও, অনেকক্ষণ ধরেই একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি। এখন সুযোগ পেয়ে প্রসঙ্গটা উত্থাপন করলাম। বুঝলে অভিমন্যু, তাজ্জবের ব্যাপার হলো এই যে কলকাতায় আসার আগের দিন ফোনে আগাম হুমকি পেলাম আমি, অথচ আজ টার্গেট করা হলো অগস্ত্যকে। অর্থাৎ বকলমে অগস্ত্যই যে বিধায়কের অন্তর্ধান রহস্য এবং নকুল হত্যার তদন্তের ভার নিয়েছে সে কথা আততাই জেনে গেছে, এবং যে গতিতে কেসটা এগোচ্ছে তাতে সে নিজের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে এবং পথের কাঁটাকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। অগস্ত্য আমার দিকে সম্ভ্রমের দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার, আপনি আমাকে অত্যাধিক স্নেহ করেন, তবে স্নেহের বশে যতই আমার সুখ্যাতি করুন, আপনি আছেন আপনিতেই। সেখানে পৌঁছানোর দৃষ্টতা আমাদের কারণ নেই। আমি অগস্ত্যর কথা শুনে কিছুক্ষণ হে হে করে অভিমন্যুর সাথে পরবর্তী পরিকল্পনা নিয়ে সলা পরামর্শ করতে বসলাম। আমরা বিছানায় বসে আলোচনা করছিলাম। অগস্ত্য একপাশে বসে নোটবুকে কিসব হিজিবিজি কাটছিল। বিছানার ধার ঘেঁষে পশ্চিমের জানলা। কিছুক্ষণ আলাপ আলোচনা চলার পর হঠাৎ জানলা দিয়ে একটা দলা পাকানো কাগজ ঠুকে এসে শটাং আমার পায়ের কাছে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে কাগজটা খুলে দেখলাম সেখানে লাল কালি দিয়ে আঁকা বাঁকা জড়ানো অক্ষরে স্পষ্ট লেখা আছে, নিজের ভালো চাও তো মালঞ্চ বাড়ি নিয়ে ভাবাভাবি ছেড়ে দাও খোকা, নইলে অকালে প্রাণটা খোয়াবে। আঁকা বাঁকা অক্ষরে লেখা দেখে মনে হলো আততাই নিজে না লিখে কোনো বাচ্চা ছেলেকে দিয়ে অথবা কোনো অর্ধ শিক্ষিত ব্যক্তিকে দিয়ে লিখিয়েছে। মোটামুটি হুমকি দেওয়া চিঠিটা যে অগস্ত্যকে উদ্দেশ্য করেই লেখা সেটা নতুন করে বোঝার দরকার হয় না। গুলি ছুঁড়ে ব্যর্থ হয়ে এখন হুমকির চিঠি দিচ্ছে। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে কাগজটা পড়ার সাথে সাথেই অভি জানলার কাছে ছুটে গেছিল, কিন্তু আততাই ততক্ষণে পালিয়ে গেছে। কিন্তু অগস্ত্যর মধ্যে ভাবান্তর হতে দেখা গেল না। কলমটা থুতনির কাছে চেপে ধরে নোটবুকের পাতায় চোখ রেখে নিবিষ্ট মনে কি যেন ভাবছে, অথচ সবকিছুই সচক্ষে দেখেছে এবং কানে শুনেওছে। ও নার্ভের জোর থেকে সত্যি আমি অভিভূত। পরের দিন ভোর থেকে অপারেশন তৃতীয় পুরুষ শুরু হয়ে গেল। আমাদের কাজ ছিল ছদ্মবেশে মালঞ্চ বাড়ির ওপর 24 ঘন্টা নজর রাখা।
তবে খুন্নিবৃত্তি এবং নিত্যকর্মের জন্য ডিউটিটা দুজনে ভাগাভাগি করে নিয়েছিলাম। আচ্ছেরা পকেটে একটা মামুলি স্ক্রিন ফাটা মোবাইল নিয়ে ভবঘুরে সেজে মালঞ্চ বাড়ির সামনে ঘুরঘুর করাই ছিল আমার কাজ, পাছে কারোর যাতে আমার উপর সন্দেহ না হয়। মোবাইলটা অগস্ত্যই দিয়েছিল শুধুমাত্র জরুরি SMS করার জন্যে, অবশ্য কোড ব্যবহার করে। যাই হোক, সকাল থেকে আমার ডিউটি শুরু হয়ে গেল। এই তালে বীর সিং এর ওপরেও ভালোভাবে নজরদারি করা যাবে। একটা স্থির সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখা উচিত হবে না। তবুও অগস্ত্য এতটা নিশ্চিত কি করে হতে পারছে বীর সিং আর ললিত বাবুর ব্যাপারে? তাপসীর টাকায় দেশে তার ভাইদের সংসার চলে। ছোট ছোট ভাইপো ভাইজিদের মুখে দুমুঠো অন্ন ওঠে। তারা স্কুল কলেজে যায় মালঞ্চ বাড়ির দয়ায়। তাপসী যথেষ্ট বুদ্ধিমতী। কোটি টাকার বদলেও ও এসব খুন খারাপি বা অপহরণের ঘটনায় জড়িয়ে নিজের পরিবারের সর্বনাশ করবে না। সময় সুযোগ বুঝে ড্রাইভার রতন আর মালির সাথেও খোশ গল্প করা যাবে। রতন মালঞ্চ বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা বস্তিতে থাকে। রোজ সকাল 7টা থেকে ওর ডিউটি শুরু হয়। ড্রাইভারের পাশাপাশি বাজার হাট দোকানপাটের কাজও করে। মালি আসে একটু বেলা করে। এরা সরাসরি মালঞ্চ বাড়ির সদস্য না হলেও দুপুরের আহারের ব্যবস্থা এ বাড়ি থেকেই হয়। বাগানের শেডের নিচে বসে মালি আর রতন ড্রাইভার দুজনেই দুপুরের আহার করে। বাগানে যাওয়ার একটা আলাদা ছোট্ট লোহার গেট আছে, ওখান থেকেও ওদের উপর ওয়াচ রাখা যাবে। প্রয়োজন মতন ডাক খোঁজও করা যাবে। বেশ উৎফুল্ল হয়ে এসব কথা ভাবছি, এমন সময় শার্টের ছেঁড়া আস্তিনে টান পড়ল। মাচিস হোগা বাউজি? চমকে উঠলাম আগন্তুককে দেখে। তেল জবজবে মাথার মাঝখানে টেরি কাটা, ধুতি পাঞ্জাবি পরা, নিখুঁত গোপধাড়ি কামানো একটা উটকো মাওড়া পান্দোক্তা খাওয়া লাল দাঁত বের করে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। নাকের নিচে চৌকো খোপের মতো এক চিলতে গোপ ফ্যাশন করে রাখা, মো সাহেবের মতো তেল চুকচুকে চেহারা। লোকটা একদম গায়ের কাছে এসে দাঁড়ালো। জেসমিনের চড়া গন্ধে আমার নাড়ি ভুঁড়ি তালগোল পাকিয়ে যাচ্ছে বলেই মনে হলো। আমি ভ্রু কুঁচকে তাকাতেই একটা অ্যালুমিনিয়ামের ছোট্ট টিফিন কৌটো থেকে পান বের করে মুখে দিয়ে ফের প্রশ্নটা করলো, এক মাচিস হোগা? কোন আপদেশে জুটলো রে বাবা? হ্যাঁ, তেলের গন্ধে ভূতের বাপও পালাবে। মনে মনে গাল পাড়লাম। বিরক্ত হয়ে পায়জামার পকেট থেকে দেশলাই বাক্স বের করে লোকটার হাতে দিতে যাচ্ছি, এমন সময় লোকটার অনামিকায় পরা ড্রাগন মুখো সোনার আংটিটা দেখে আমি অভিমন্যুকে চিনতে পারলাম। বললাম, আরে অভি যে, চিনতেই পারিনি। অভি নাহি, আমি এক সুদখোর ব্যাপারী আছি। বন্দুকি কারবার আছে। ঘর ঘর ঘুমকে পাউতি আদায় করি। ও মাই গডনেস! তারপর থেকে আমাদের দুজনের হাসি আর থামছে না। সত্যি মেকআপ ম্যানের ট্যালেন্ট আছে বটে। এদিকে পরপর 2 দিন মালঞ্চ বাড়ির ওপর পালা করে নজর রাখার পর তৃতীয় দিন আশার আলো দেখতে পেলাম। বেলা 1টা নাগাদ একজন ধোপ দুরস্ত পোশাক পরা সৌম্য দর্শন ভদ্রলোক রিক্সা থেকে নেমে এলেন। বীর সিং তাকে দেখে সেলাম ঠুকে তাড়াতাড়ি ফটকটা খুলে দিল। ভদ্রলোক ভেতরে চলে গেলেন। গরমের দুপুর, রাস্তাঘাট শুনশান। রতন বা মালি কাউকেই চোখে পড়ল না আমার। এদিক ওদিক তাকিয়ে ছোট গেটটা টপকে বাগানে ঢুকে পড়লাম। কেউ কোথাও নেই। প্রচুর শুকনো পাতা পড়েছিল। পা টিপে টিপে বাড়ির পেছন দিকে চলে গেলাম। রুমাদেবীর অরিজিনাল রুম বাড়ির দোতলায়, কিন্তু তাপসীর কাছে শুনেছি পঙ্গু হওয়ার পর থেকেই উনি বাড়ির নিচের তলার একদম কোণের ঘরটায় থাকেন। আমি সেই ঘরের বন্ধ জানলার কাছে এসে দাঁড়ালাম। আলতো করে ছুঁয়ে দেখলাম ভেতর থেকে বন্ধ, তবে কথাবার্তার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। জানলার ডিজাইনটা পুরনো দিনের খড়খড়ি টানা জানলার মতো, পাল্লায় ফাঁক ফাঁক করা আছে, তবে বেশ কসরত করে দেখতে হলো। তার মধ্যে দিয়ে যতটুকু যা দেখলাম, ওই ভদ্রলোক এবং রুমাদেবীর ওপর শ্রদ্ধা দ্বিগুণ হয়ে গেল। ওদের কোনোভাবেই সন্দেহের তালিকায় রাখা যায় না। আসলে ভদ্রলোক একজন ফিজিওথেরাপিস্ট এবং তিনি রুমাদেবীর আত্মীয়। রুমাদেবী বললেন, বিশ্বজিৎ দা, পিসি কেমন আছেন? জ্বর কমেছে? পারলে আজ রাতে বাড়ি ফিরে পিসিকে একবার ভিডিও কলে ধরিয়ে দিস না। বিশ্বজিৎ নামের ভদ্রলোকটি বললেন, না রে বোন, মা খুব একটা ভালো নেই। অ্যালঝাইমার গ্রো করেছে, কাউকে চিনতেও পারছেন না, তাছাড়া কিছু মনেও করতে পারছেন না। কাল রাতে গেটের তালা খুলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তোর বৌদি দেখতে পেয়ে ঘরে নিয়ে এসেছে।
বাধ্য হয়ে আজকে মাকে ঘরে আটকে রেখেছি। একবার সন্ধেবেলায় ভিডিও কলে দেখাস প্লিজ। আমার যে দেখতে যাওয়ার উপায় নেই। এদিকে সূর্যশেখর যে কোথায় গেছে বুঝতে পারছি না। অনেক খোঁজ খবর করছি, ললিত নিজে গিয়ে সম্ভাব্য সব জায়গায় খুঁজে এসেছে। আর কোথায় কোথায় খুঁজব? ভগবান আমাকে চলৎ শক্তি রহিত করে দিলেন। নিজে যে কোথাও যাব তারও কোনো উপায় নেই। বিশ্বজিৎ বাবু রুমা দেবীকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করিস না রুমা, আমি আমার তরফ থেকে সব রকম চেষ্টা করছি। তাছাড়া অগস্ত্যর উপর আমার ভরসা আছে। ছেলেটার বয়স কম হলেও বুদ্ধির তারিফ করতে হয়। অজয়নগরে আমাদের পাড়ায় একবার একটা মার্ডার কেসের ব্যাপারে এসেছিল, তখনই ওর বুদ্ধির পরিচয় পেয়েছি। মাত্র 2 দিনেই কেসটা সলভ করে দিয়েছিল। খবরটা ছোট করে হলেও নিউজ পেপারে বেরিয়েছিল। আশা করি সূর্যকে খুঁজে পাওয়া যাবে। তাই যেন হয় রে দাদা। এরপর যন্ত্রপাতি বের করে বিশ্বজিৎ বাবু বিশেষ কায়দায় রুমা দেবীকে হুইল চেয়ার থেকে তুলে বিছানায় বসালেন। আমার ওখানে থাকা আর সমীচীন মনে হলো না, তাই সরে এলাম। গেট টপকে ওপাশে নামতেই কোথা থেকে এসে আমার কলারটা চেপে ধরলো রতন ড্রাইভার। এই বাগানে কি করতে গেছিলি? কি চুরি করেছিস দেখি? একটা নস্যির ডিপে ইচ্ছে করেই হাতে রেখেছিলাম, কাজে লেগে গেল। কিছুই না বোঝার ভান করে বললাম, হে গে কর্তা, হে কিছু চুরি করে নাই। খুব জল তেষ্টা পেয়েছিল তো, ওই রাস্তার কলে জল আসবে, সেই বৈকাল বেলা এই বাগানে জলের কল আছে না, ওই ভাবছিলুম এই যে বাগানে জলের কল আছে কিনা। এই তখনই হাত থেকে এই নসির ডিবে খান পরে গেটের তলা দিয়ে না গড়িয়ে চলে যায়। তাই আমি একটু বাগানে ঢুকেছিলুম কর্তা। যা ভাগ এখান থেকে। রতন আমার কথা পুরোপুরি বিশ্বাস না করলো, কি মনে করে যা ভাগ এখান থেকে বলে ছেড়ে দিল আমাকে। আমাদের অপারেশন শেষ, এখন শুধু রিপোর্টিং এর পালা। মালঞ্চ বাড়ি সামনে থেকে মানে কেটে পড়লাম। পথে যেতে যেতেই অভিকে সেকেন্ড হাফে আসতে বারণ করে দিলাম মেসেজ পাঠিয়ে। অগস্ত্যদের ফ্ল্যাটে পৌঁছে দেখি অভিমন্যু ঘর বার করছে, অগস্ত্য বাড়িতে নেই। শুনলাম সারাদিন নোটবুকে আঁকিবুকি কাটার পর কিছুক্ষণ আগে হঠাৎ ইউরেকা বলে কিছু না জানিয়ে ছুটে বেরিয়ে গেছে। ফোনটাও ফেলে গেছে। কিছুই বোঝার আগেই হাওয়া হয়ে গেছে। অভি মাথা চুলকে বলল, তাহলে খুনি কে স্যার? ফ্ল্যাটের দরজা খোলাই ছিল। অভির কথা শেষ হতেই অগস্ত্য ভেতরে ঢুকে বলল, আমি জানতাম রুমা দেবী এবং ওই অতিথি ভদ্রলোকটি সম্পূর্ণ নির্দোষ। তবু এক প্রকার নিশ্চিত হতেই আপনাদের পাঠিয়েছিলাম। অন্তত উনি যে অনাত্মীয় নন সেটা ভেবে ভালো লাগছে। এনিহাও, আগামীকাল সকালে 11টা নাগাদ আমরা মালঞ্চ বাড়িতে যাচ্ছি। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গেছে ঘাড়ে আঘাতের ফলেই নকুলের মৃত্যু ঘটেছে। মৃত্যুর সময় রাত 10:30, অর্থাৎ আততায়ী ঘরেই লুকিয়েছিল। নকুল ডিনার সেরে ঘরে ঢোকা মাত্রই তাকে হত্যা করে। পরে সুযোগ বুঝে ওকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। নকুলের ঘর দোতলায়। ললিতবাবু, রুমা দেবী এবং তাপসী নিচের তলায় থাকেন। নকুল ডিনার সেরে ঘরে ঢোকা মাত্র তাকে হত্যা করে। পরে সুযোগ বুঝে ওকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। নকুলের ঘর দোতলায়। ললিতবাবু, রুমা দেবী এবং তাপসী নিচের তলায় থাকেন। সূর্যশেখর বাবু নিখোঁজ হবার পর থেকে ওপরটা ফাঁকাই পড়ে আছে। দুষ্কৃতী কখন কোন ফাঁকে ভিতরে ঢুকে ওপরে উঠে গেছে কেউ তা টের পাননি। বাই দ্য ওয়ে অগস্ত্য, কাল আমরা কি কারণে মালঞ্চ বাড়ি যাচ্ছি? নতুন কোনো তথ্য পেলে বুঝি? সোনার কেল্লায় ফেলুদার সেই ডায়লগটা মনে পড়ে স্যার? ভবানন্দের চেলা, সাঙ্গ তোমার হবে খেলা। এক্ষেত্রে চেলার কোনো অস্তিত্ব নেই, তবে ভবানন্দ অবশ্যই আছে। আগামীকাল তার খেলাই সাঙ্গ হবে। এবার ডিনার করে শুয়ে পড়া যাক। কাল সকালে উঠে আমার একবার ডিএসপি বিক্রম সেনের সাথে কথা বলতে যেতে হবে। তারপর থানা থেকে ফিরে মালঞ্চ বাড়ি। আমি তো শুনে আকাশ থেকে পড়লাম। অগস্ত্য বলে কি? আমি আর অভি দুজনেই অন্ধকারে সাঁতার কাটতে লাগলাম। কোনো আলোর দিশা খুঁজে পেলাম না। অগস্ত্য ইতিমধ্যে শুয়ে পড়েছে। ও যে আজ আমাদের কিছুই বলবে না তা আগেই বুঝেছিলাম। অগত্যা ডিনারের পর আমি আর অভিও লাইট টিভিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকাল 7টা নাগাদ চা খেয়ে ব্রেকফাস্ট সেরে অগস্ত্য বেরিয়ে গেল। আমরা তখনও অতল অন্ধকারে ডুবে আছি। যাবার সময় অগস্ত্য অভিমন্যুকে বলে গেল, আমি যদি 10:30টার মধ্যে না ফিরি তাহলে তুই স্যারকে নিয়ে একটা টোটো ভাড়া করে মালঞ্চ বাড়িতে পৌঁছে যাস, ঠিক আছে? আমি ওখানেই থাকবো। তবে
বাড়ির একদম সামনে না গিয়ে একটু ডিস্টেন্স রেখে ওই চিলড্রেন্স পার্কে বসে থাকিস, বুঝলি? অভি কিছু বলার আগেই অগস্ত্য গটগট করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমরা টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করে রইলাম। বেলা 10টায় উত্তেজনা তুঙ্গে উঠল আমাদের। অভিমন্যু বলল, স্যার, ভাবগতিক যা দেখে আন্দাজ করতে পারছি অগস্ত্য আসবে না, শুধু আমাদের দুজনকেই যেতে হবে। আমিও সহমত পোষণ করলাম। বেকার দেরি করে লাভ নেই, তাই 10:15টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজও ছদ্মবেশ নিয়েছি, তবে অগস্ত্যর নির্দেশে। জানি না কারণটা কি, আমাদের ধোঁয়াশায় রাখতেই অগস্ত্য পছন্দ করে। আমরা মালঞ্চ বাড়ির কাছাকাছি পৌঁছে চিলড্রেন্স পার্কে বসে রইলাম। আজ আমরা হাতে তেপায়া লাঠি নিয়ে সিনিয়র সিটিজেন সেজে পার্কে বসে আছি। এখন স্কুল আওয়ার্স, তাই পার্ক ফাঁকা। পথ চলতি 2-1 মাঝে মাঝে পার্কের ডান দিকের গেট দিয়ে ঢুকে পেছনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই শর্টকাট ধরার জন্যে। এখান থেকে মালঞ্চ বাড়িটা ভালোই দেখা যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কালো আলখাল্লা পড়া লোক হাতে খঞ্জনি নিয়ে আলাক নিরঞ্জন বলতে বলতে বিধায়কের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। অভিমন্যু আর আমার মধ্যে চোখাচোখি হলো। কি যে হতে চলেছে তখনও জানি না। একটা সুরেলা শীষের শব্দ হলো। ওই যে ডাক এসছে স্যার। মালঞ্চ বাড়ির গেট দিয়ে আলখাল্লা পড়া লোকটাকে ঢুকে যেতে দেখলাম। বীর সিংকে গেটের কাছে দেখা গেল না। আমরা লাঠি ঠুকঠুক করতে করতে খোশ গল্পে মেতে উঠলাম বাড়ির বাগানের গেটের কাছে ফুটপাতের উপর দাঁড়িয়ে। ভাবটা এমনই ছিল, বাগানের গেট রোজ সকাল থেকেই খোলা থাকে, দুপুরে বন্ধ করে দেওয়া হয়। কথা বলতে বলতে নজর করলাম আলখাল্লা পড়া লোকটা বাগানের মালিকে কি যেন বলছে। মালিটা পকেট থেকে একটা বিড়ি আর দেশলাই বের করে লোকটার হাতে দিল। ইতিমধ্যে দুজনে মহানন্দে বসে বসে বিড়ি ফুঁকতে লাগলো। বিড়ি ফুঁকতে ফুঁকতে আপন মনে শীষ দিতে শুরু করলো। আলখাল্লার আড়াল থেকে অগস্ত্য যে আমাদের ডাকছে সে ব্যাপারে আমাদের আর কোনো সংশয় রইল না। গাছপালায় ঠাসা বিশাল বড় বাগান। প্রতিবেশীদের কেউ কেউ ওই বাগানে গাছের ছায়ায় হাঁটাহাঁটি করে। আমরাও পায়ে পায়ে এগিয়ে গেলাম। খানিকক্ষণ হেঁটে হাঁপিয়ে যাওয়ার ভান করে একটা বাঁধানো বেদিতে বসে পড়লাম। এখান থেকে ওয়াচ করার সুবিধে। মালির বিড়ি খাওয়া শেষ। কাছেই একটা গাছে সর্ষের খোল দিচ্ছে, যার গন্ধে ভূতও পালাবে। কিন্তু ভেবে পেলাম না অগস্ত্য শীষ দিয়ে আমাদের এখনই ডাকলো কেন। ও তো এখনো মালির পেছনে দাঁড়িয়ে ওকে তোল্লাই দিয়ে যাচ্ছে। অভি ফিসফিস করে বলল, মালিটাকে ঝোপিয়ে নির্ঘাত কোনো খবর আদায়ের তালে আছে। আমারও তাই মনে হলো। অতি সুন্দর নাখুন, কাহা সে কাটবায়া ভাইয়া? অগস্ত্যর কথা শুনে আমি এতটাই চমকে উঠেছিলাম যে মালি কি উত্তর দিল তা শুনতে পেলাম না। আমার আর অভির দৃষ্টি তখন নিবদ্ধ ছিল মালির 2 হাতের নখের উপর। দেখলাম ডান হাতের 5 আঙুলেই নখ রয়েছে। কনিষ্ঠা করে আঙুলটা তীক্ষ্ণ লম্বা সুন্দর ফাইলিং করে কাটা, আর বাঁ হাতের কনিষ্ঠার নখটা এবড়ো খেবড়ো ভাঙা। এই নখটাও এক সময় লম্বা ছিল, শক্ত তীক্ষ্ণ অংশটা উড়ে গেছে। অগস্ত্য মুচকি হাসল। শেয়ানা মালিটা নখের প্রসঙ্গ এড়িয়ে ওপরে ওঠার কলাপসিবল গেটটা দুপাশে সরাতে সরাতে বলল, বেড়ে খাওয়া শেষ, তুমি এবার চলে যাও বাপু, আমাকে এখন ছাদ বাগানে যেতে হবে। মালি ভেতরে ঢুকে গেটটা টেনে তালা চাবি দিয়ে ওপরে চলে গেল। অগস্ত্য সেদিকে তাকিয়ে বলল, ভবানন্দ এখনো কিছুই টের পায়নি, তবে একটু পরেই নাটকের জবনিকা পতন হবে। অভি, রতনকে সব বলা আছে, তুই ওকে ডেকে নিয়ে আয়। ডুপ্লিকেট চাবিটা ওর কাছেই আছে। তোরা এখানে থাক, উটকো কেউ ঢুকতে চাইলে উপযুক্ত ব্যবস্থা নিবি, ঠিক আছে? আমি আর স্যার উপরে যাচ্ছি। অভিমন্যু রতনকে ডেকে নিয়ে এলো। রতন গেট খুলে দিতেই আমি একবার পকেটে হাত দিয়ে রিভলভারটা দেখে নিলাম। তারপর অগস্ত্যর সাথে উপরে উঠে গেলাম। ছাদ বাগানটা আরো সুন্দর। ছোট বড় বিভিন্ন আকারের টবে মনোলোভা সিজনাল ফ্লাওয়ার ফুটে আছে। তুখোর চারপাশে বাহারি গাছে ভর্তি। কি অপূর্ব মন মাতানো সুবাসে ভরে আছে গোটা ছাদটা। তার সাথে মাঝে মাঝে কড়া পারফিউমের মতো চড়া গন্ধ বাতাসে ভেসে আসছে। টবগুলোর মাঝখানে একটা বিরাট আকৃতির জলের ড্রামে মাধবীলতার চাষ করা হয়েছে, যার লতানে শাখা ছাদ থেকে মালঞ্চ বাড়ির গা বেয়ে তরতরিয়ে নিচে নেমে গেছে।
দেখেই বোঝা যাচ্ছে ড্রামটার গায়ে টবের পোড়ামাটির রঙের সাথে ম্যাচ করা সদ্য গোল্ডেন ব্রাউন রং করা হয়েছে। মালি আমাদের দিকে পিঠ ফিরিয়ে উটকো হয়ে বসে কাঁচি দিয়ে টবের আশেপাশে গজিয়ে ওঠা ছোট ছোট ঝুপসি গাছগুলোকে ছাঁটতে ব্যস্ত ছিল। অগস্ত্য আলখাল্লার পকেট থেকে সেই প্লাস্টিকের ছোট্ট কৌটোয় রাখা নোকটাকে বের করে মালির পেছনে দাঁড়িয়ে বলল, দেখো তো ভায়া, এই নোকটা চিনতে পারো কিনা? ওই উল্টো দিকের পিচ রাস্তার ঝোপ থেকে খুঁজে পেলাম, বুঝলে? তাই ভাবলাম তোমার বাঁ হাতের কোড়ে আঙুলের ভাঙা নোক বুঝি এটা। মালিটা যেমন শেয়ানা তেমনি অসম্ভব শক্তি ধরে। অগস্ত্যর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে এক হাতে ওর গলা চেপে ধরে অন্য হাতে আমার বুকে একটা বক্ষম ঘুষি মারল। আমি ব্যালেন্স হারিয়ে ধপ করে মেঝেতে পড়ে গেলাম। পিস্তলটা পকেট থেকে ছিটকে ছাদের দরজার কাছে চলে গেল। সেকেন্ডের ভগ্নাংশে একটা ভারী টপ দিয়ে অগস্ত্যর মাথায় আঘাত করে আমাকে লাথি মেরে সরিয়ে দিয়ে পিস্তলটা নিতে ছুটে গেল। অগস্ত্যর কপাল ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। কোমরে চোট নিয়ে আমি কোনো মতে উঠে লোকটাকে ধরতে যাব, তার মধ্যেই ম্যাজিকের মতো ঘটনাটা ঘটে গেল। নিচু হয়ে পিস্তলটা তুলতে যেতেই অভি এসে মালির হাতের চেটোয় সজোরে বুটের আঘাত করে পিস্তলটাকে আমার দিকে ঠেলে সরিয়ে দিল। মালি হাত চেপে বসে পড়ল। ইতিমধ্যে ললিত বাবু, রতন, তাপসী সকলেই ওপরে উঠে এসেছিল। অগস্ত্য একটা বাহারি গাছের পাতা নিয়ে কপালের এক পাশে চেপে ধরেছিল। তাপসী বেশ চটপটে ফার্স্ট এডের ব্যবস্থা করতে ছুটে নিচে চলে গেল। অগস্ত্য রক্তমাখা পাতাটা ফেলে দিয়ে মালির দিকে এগিয়ে গেল। তারপর যে কাণ্ডটা ঘটালো তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মালির নাকে একটা খুশি মেরে গালের এক পাশে কিছু একটা টান দিতেই মুখ ও গলা থেকে একটা আস্তরণ বা মাস্ক খুলে হাতে চলে এলো। আমি হতবুদ্ধির মতো কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম অগস্ত্যর হাতের দিকে। তারপর দ্বিগুণ আশ্চর্য হয়ে দেখলাম মালির আসল চেহারা বেরিয়ে পড়েছে। প্রতিবেশী শঙ্কর বাবু, শিব শঙ্কর কাঞ্জিলাল। অগস্ত্য আমার দিকে তাকিয়ে বলল, স্যার, এই শিব শঙ্কর বাবু কিন্তু প্রথম থেকেই আমাদের ইনভেস্টিগেশনে নানানভাবে হেল্প করেছিলেন। আমি এর মধ্যে আপনাদের না জানিয়ে মালঞ্চ বাড়ির আশেপাশে কয়েকজন প্রতিবেশীর বাড়ি গিয়ে কথাবার্তা বলে এসেছি। এই শিবশঙ্কর বাবু আমাকে সূর্যশেখর বাবু এবং তার স্ত্রী রুমা দেবীর ব্যাপারে অনেক কিছু জানিয়েছিলেন, এবং উনি তাপসীকে উস্কেছিলেন রুমা দেবীর আত্মীয় বিশ্বজিৎ বাবুর ব্যাপারে, যেহেতু উনি রুমা দেবীর আপন পিস্তুত দাদা নন। রুমা দেবীর বাপের বাড়ির অনেক দুঃসম্পর্কের আত্মীয়। ওনার সাথে অবৈধ সম্পর্কের জেরে সূর্যশেখর বাবুকে গুম করা হয়েছে তাপসীকে জেরা করার আগেই, এমন তথ্য শিবশঙ্কর বাবু আমায় দিয়েছিলেন। বিশ্বজিৎ বাবুর ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে সেফ সাইডে রাখতে চেয়েছিলেন। আসলে ইনি যত নষ্টের মূল। এতদিন মালি সেজে এ বাড়িতে কাজ করে অনেক খবর জোগাড় করেছিলেন। সূর্যশেখর বাবু এবং নকুলকে ইনি হত্যা করেছেন। আমার সাহসী শির দ্বারা বেয়েও হিমেল ঠান্ডা স্রোত বয়ে গেল সূর্যশেখর বাবুও খুন হয়েছেন শুনে। উপস্থিত সকলে স্থির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন। আমরাও থ বনে গেছিলাম। আমরা সকলেই যদিও শিবশঙ্কর বাবুকে ঘিরে দাঁড়িয়েছিলাম, তবু আমাদের কথোপকথনের সুযোগ নিয়ে উঠে পালানোর চেষ্টা করলেন। অগস্ত্য ওর ঘেঁটি ধরে একটা আপার কাঠ মেরে ধরাশায়ী করে দিল মুহূর্তের মধ্যে। ললিত বাবু আর সহ্য করতে পারলেন না। সূর্যশেখর বাবুকে হত্যা করা হয়েছে শুনে শিবশঙ্করের গলা টিপে খুন করতে গেলেন। অভি ওকে সরিয়ে নিয়ে গেল, যদিও শিবশঙ্কর পালাতে পারত না, কারণ এর মধ্যে ফোর্স এসে ঘিরে ফেলেছিল বাড়িটাকে। আমি আর ধৈর্য ধরতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কিন্তু সূর্যশেখর বাবুকে খুন করার মোটিভটা কি ছিল অগস্ত্য? প্রতিবেশী হয়ে আরেকজন প্রতিবেশীকে খুন করার কারণ কি, যেখানে সূর্যশেখর বাবু একজন প্রভাবশালী সম্মানীয় বিধায়ক? আসল সমস্যা তো সেখানেই। শিবশঙ্কর নিজেও একজন রাজনৈতিক নেতা, পার্টির অ্যাক্টিভ মেম্বার। উনি আসন্ন ভোটে কাউন্সিলরের টিকিট পেতে চেয়েছিলেন। এ ব্যাপারে উনি সূর্যশেখর বাবুকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন সরকারের সাথে এ ব্যাপারে সমঝোতা করাতে। পরবর্তীতে সূর্যশেখর বাবুকে প্রচুর টাকা ঘুষ দিতে চেয়েছিলেন, কিন্তু সূর্যশেখর বাবু সৎ, অনেস্ট এবং শিবশঙ্কর বাবুর মতন একজন অর্থলোভী অযোগ্য লোককে কাউন্সিলরের পদে নিযুক্ত করাতে রাজি হননি। সেই থেকেই অশান্তির উৎপত্তি। উভয়ের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল, যা ক্রমে ক্রমে
প্রতিহিংসার আগুনে পরিণত হলো। শিবশঙ্কর সূর্যশেখর বাবুকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করলেন। এ ব্যাপারে তিনি একটি অভিনব পদ্ধতি আবিষ্কার করলেন, যা ইতিপূর্বে হত্যার ইতিহাসে খুব কম ঘটেছে, কিংবা ঘটতে দেখাও যায়নি। শিবশঙ্কর বাবুর হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিয়েছিলেন স্থানীয় থানার তরুণ ইন্সপেক্টর দেবমাল্য মজুমদার। আমরা হা করে অগস্ত্যর কথা শুনছিলাম। অগস্ত্যের পর আমাদের যা দেখালো তাতে আমরা পরবর্তী 3-3টে রাত জেগেই কাটিয়েছি। চোখ বুঝলেই সেই দৃশ্যটা দেখতে পেতাম। মাধবীলতার সেই বিশাল ড্রামটাকে লোহার দুর্মুষ দিয়ে পিটিয়ে পিটিয়ে ফাটিয়ে দুয়াতখানা করে ফেলল। একটা কটু গন্ধ নাকে এলো আমাদের। ড্রামের ভেতরের মাটি ছাদের ওপর ফেলে কোদাল দিয়ে কোপাতে শুরু করলো। একটা খণ্ড বিখণ্ড মৃতদেহ চোখে পড়ল আমাদের। অগস্ত্য বলল, আসলে সেদিন মালির বেশে শিবশঙ্কর বাবু ছাদ বাগানে গাছের আড়ালেই লুকিয়ে বসেছিল। সে জানত রোজ স্নানের পর লাঞ্চের আগে সূর্যশেখর বাবু কিছুক্ষণের জন্য ছাদে বাগান দেখতে আসেন। ললিত বাবুকে কাজ দিয়ে পার্টি অফিসে পাঠানো হবে সেটা শিবশঙ্কর জানতেন। সেই সুযোগে শিবশঙ্কর ছাদে ওত পেতে থাকেন। আমি নিশ্চিত প্রথমে সূর্যশেখর বাবুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তারপর মৃতদেহকে খণ্ড খণ্ড করে কেটে সমস্ত প্রমাণ লোপাট করে মাধবীলতার ড্রামের ভিতর ঢুকিয়ে প্রচুর মাটি ফেলে একবারে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং গোটা ছাদ বাগানে বিশেষ করে মাধবীলতার ড্রামে চড়া দামি সুগন্ধি স্প্রে করে দিতেন প্রতিদিন। আমি যেদিন শিবশঙ্কর বাবুর বাড়ি যাই সেদিন খোঁজ খবর করে জানতে পারি শিবশঙ্কর বাবু নাকি গত 1.5 মাস ধরে হায়দ্রাবাদে তার ভাইয়ের বাড়িতে আছেন। প্রথমে বিশ্বাস করলেও সন্দেহ হবার পর খোঁজ নিয়ে জেনেছি উনি হায়দ্রাবাদে যাননি। ওনার ভাই কার অ্যাক্সিডেন্ট করে অনেক দিন ধরে শয্যাশায়ী রয়েছেন, আর খবরটা সত্যি। বাড়িতে ভাইয়ের কাছে কয়েকদিন থেকে আসার নাম করে মিথ্যে বলে গেছিলেন। আরও একটা খবর শুনে আমি আরোই নিশ্চিত হতে পেরেছিলাম যে শিবশঙ্কর বাবুই খুনি। সূর্যশেখর বাবু নিখোঁজ হবার কয়েকদিন আগেই নাকি বাগানে নতুন মালি নিযুক্ত করা হয়েছে। পুরনো মালি বয়সজনিত অসুখের কারণে কাজ ছেড়ে দেশে চলে গেছে। নতুন মালি বাগান দুটো দেখাশোনা করে। পুরনো মালির দেশের বাড়িতে লোক পাঠিয়ে খবর নিয়ে জেনেছি কথাটা সত্যি। মালি চলে যাবার পর একদিন শিবশঙ্কর বাবু নিজে মালি সেজে কাজের খোঁজে সূর্যশেখর বাবুর বাড়িতে হাজির হয় এবং পাক্কা অভিনয় করে। সহজেই তার কাজ জুটে যায় সেখানে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন থেকেই যায়। নকুল সূর্যশেখর বাবুর হত্যাকারীর ব্যাপারে কিছুই জানত না। সে কিছু দেখেনি বা কাউকে কিছু বলতেও শোনেনি। তবু তাকে খুন হতে হলো কেন? শিবশঙ্কর বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে সব শুনছিলেন। ইন্সপেক্টর দেবমাল্য সহ আরো কয়েকজন অফিসার এবং কনস্টেবল তাকে ঘিরে রেখেছেন। আমি ওর নাকে একটা ঘুষি মেরে জিজ্ঞেস করলাম, কেন এই বৃদ্ধ মানুষটাকে খুন করলি? তার জবানবন্দিতে জানা গেল ললিত বাবুর মনে সূর্যশেখর বাবুর সাথে শিবশঙ্করের ঠান্ডা লড়াইয়ের ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ জাগেনি, তাই ওনার ওপর শিবশঙ্করের কোনো রোষ ছিল না। কিন্তু নকুল থানায় ডায়েরি করার পর একদিন রাস্তায় শিবশঙ্কর বাবুর সাথে দেখা হয়। তখন সে সূর্যশেখর বাবুর অন্তর্ধানের প্রসঙ্গ তুলে বলেছিল, আপনার সাথে কথা কাটাকাটির পর থেকেই সূর্য দাদাবাবু নিখোঁজ হয়েছেন। ব্যাস এই কথাটাই কাল হয়ে দাঁড়ালো। সারাদিন বাগানে মালির কাজ করার পর নিজের বস্তিতে চলে যাবার ভান করে। রাতের দিকে এসে আবার ফিরে আসে। বাড়ির পেছনে জানলার কার্নিশ বেয়ে ছাদে উঠে যায়। মালি চলে যাওয়ার ঘণ্টাখানেক পর নকুল প্রতিদিন ছাদে গিয়ে পায়চারি করত। তারপর রাত 8টা নাগাদ ছাদের দরজা বন্ধ করে নিচে নেমে যেত। সেদিন নকুল ছাদে আসার আগেই শিবশঙ্কর সিঁড়ি বেয়ে দোতলায় নেমে যায়। পশ্চিমের বারান্দায় লুকিয়ে থাকে। নকুল ছাদে উঠে যেতেই সে নকুলের ঘরে চলে যায় এবং অন্ধকারে দরজার পাশে ঘাপটি মেরে থাকে। নকুল রাতের খাওয়া শেষ করে যেই ঘরে ঢোকে শিবশঙ্কর বাবু তখনই ওকে অ্যাটাক করেন। মালি সেজে তিনি গত 1.5 মাস ধরে হায়দ্রাবাদে থাকার নাম করে রেল বস্তিতে ঝুপড়ি ভাড়া করে থাকতে শুরু করেছিলেন। রুমা দেবীর জীবনটা ফাঁকা হয়ে গেল। উনি ড্রয়িং রুমে পাথর হয়ে বসেছিলেন। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেলাম না। কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা হালকা হতে
উঠে পড়লাম। এরপর আমাদের আর কোনো ভূমিকা ছিল না, বাকি কাজ পুলিশ করবে। মালঞ্চ বাড়ি থেকে বেরিয়ে আসছি, এমন সময় আবার মোবাইলটা বেজে উঠল। বৈশাম্পন স্যারের ফোন দেখে রিসিভ করলাম। ওপাশ থেকে স্যারের গলা শোনা গেল। তিমির, কালী দিল্লি চলে এসো। কালীবাড়ির ধর্মশালার ঘরে নামকরা ব্যবসায়ী চেরিলাল খুন হয়েছে। ফোন রেখে মুখ বেজার করে বললাম, আবার একটা খুন? বুঝলে অবস্থা, আবার দৌড়তে হবে। তবে তোমাকে আর অভিমন্যুকে ছাড়ছি না। তোমাদের যেতেই হবে আমার সাথে। আমি টিকিটের ব্যবস্থা করে নিচ্ছি তাহলে। পরের দিন সকালের ফ্লাইটে 3 জনে দিল্লিতে রওনা দিলাম। শুনছিলেন বিধায়ক নিখোঁজ রহস্য। গল্প পাঠে ললিতের চরিত্রে বিশ্বজিৎ বিশ্বাস, বই সম্পায়নের চরিত্রে স্বাগত, রুমা দেবীর চরিত্রে ওয়াতাসি নোয়াই, তাপসীর চরিত্রে সিস্টার পার্কার, বিশ্বজিতের চরিত্রে প্রতীক মণ্ডল, অভিমন্যুর চরিত্রে দেবজিৎ, অগস্ত্যর চরিত্রে দর্শ, তিমিরের চরিত্রে রাজ। গল্পের সূত্রধার বীর সিং, রতন, শিবশঙ্কর ও নকুলের চরিত্রে নীল রাহা। নাট্যরূপ নির্মাণ শুভঙ্কর দেবনাথ। শব্দগ্রহণ এনাক্ষী স্টুডিও। শব্দ সংযোজন দেবদত্ত রায়। প্রচ্ছদ নির্মাণ, সামগ্রিক নির্দেশনা ও পর্ব পরিচালনায় নীল রাহা। পরিবেশনায় টিম ভৌতিক বাঙালি। ছুটির মেজাজে বারান্দায় বসে চায়ের কাপ হাতে নিয়ে আজকের ডেইলি টাইমস পড়ছিলাম। ও দিল্লি টাইমস, তোমরা ইংরেজি লেখো না কেন? এগুলো ছাতা বাংলায় লেখে। আমি তো ডেইলি পড়ছি, ওই জন্য দিল্লি দিল্লি। এই এত চিল্লাচ্ছ কেন? কানে লাগছে।